অনুরোধ করতেছি যে এখানে আপনি সবাইকে অ্যাকসেপ্ট করতে থাকেন, যারা যারা জয়েন করবে ওদের অ্যাকসেপ্ট করতে থাকেন, ঠিক আছে? জি শিওর স্যার। সো আমি কি কন্টিনিউ করতে পারি বুলবুল? ইকরাম আমাকে গো হেড সিগন্যাল বললে আমি শুরু করব। আমাদের পৌঁছালা ওই যে ইকরাম এটা কি লাইভে গেছে এখন? স্যার এটা থেকে লাইভ হবে না, সফটওয়্যারটা লিমিটেশন আছে, সো আমরা রেকর্ড রাখতেছি, আপনি স্যার প্লিজ কন্টিনিউ করতে পারেন। ওকে, সো আমি কন্টিনিউ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের সামান্য কিছু অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা শুরু করছি। আমাদের আজকের যে সেশন ছিল সেটা ছিল বিজনেস এক্সেলেন্স থ্রু এমপ্লয়ি এক্সেলেন্স। আমরা এক্সেলেন্স কথাটাকে যদি চিন্তা করি, হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সেলেন্স? আসলে আমরা সবাই আমাদের প্রাত্যহিক জীবনে, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের প্রফেশনাল লাইফে, সব জায়গাতে আমরা এই এক্সেলেন্স শব্দটা ব্যবহার করি। কিন্তু এই এক্সেলেন্সের আসলে মিনিং যদি আমরা চিন্তা করি, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে আমরা নর্মালি যা কিছু আশা করি তার থেকে সবসময় কিন্তু তার থেকে একটু বেশি চাই। আমরা চেষ্টা করি যে যা আমরা পাচ্ছি তার থেকে একটু বেশি সবসময় যেন আমরা পাই। আমি আপনাদের একটু পজ দিয়ে নিচ্ছি। এক্সেলেন্সের একটা বানান আমার এখানে কম হয়ে গেছে, আমি দিয়ে নিচ্ছি। জাস্ট এ মিনিট, রাইট, যাতে এটা সো দ্যাট ইট রিমেইনস গুড। ওকে, আমরা আবারও চলে গেলাম ডিসপ্লে মোডে। ওকে, সো এক্সেলেন্স জিনিসটা হচ্ছে যে আমরা সবাই যে কোনো কাজ খুব সুন্দরভাবে করতে চাই, যে কোনো আমাদের পাওয়ার থেকে একটু বেশি চাওয়াটাকে, সেটাকে কিন্তু আমরা এক্সেলেন্স বলি। খুব সহজ ভাষায় বললাম। সো বিজনেস অর্গানাইজেশন কি চায়? বিজনেস চায় তার প্রফিটেবিলিটি, তার প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি যদি মালিকের চাওয়া বলেন, মালিক সবসময় চায় যেটুকু তার প্রত্যাশা তার থেকে বেশি যেন আমরা ডেলিভারি করি। সো সেটাই হচ্ছে মালিকের জন্য এক্সেলেন্স। আর এমপ্লয়ির জন্য এক্সেলেন্স যদি বলেন, যে এমপ্লয়ি যা করা উচিত যদি তার থেকে কিছুটা বেশি করে, সেই এক্সপেকটেশনকে সে যদি ক্রস করতে পারে, সেটাই আমরা বলি এমপ্লয়ি এক্সেলেন্স। সুতরাং দুটো শব্দ, দুটো টার্মিনোলজি, বিজনেস এক্সেলেন্স এবং এমপ্লয়ি এক্সেলেন্স। এমপ্লয়ি এক্সেলেন্সের মাধ্যমে আমরা দেখব কিভাবে বিজনেস এক্সেলেন্স অ্যাচিভ করা সম্ভব। সেটাই আমাদের আজকের উদ্দেশ্য আমাদের সেশনের। বিজনেস এক্সেলেন্সে আমরা যেভাবে ডিসক্রাইব করি, আমি যে কথাগুলো বলছিলাম, যে আউটস্ট্যান্ডিং প্র্যাকটিসেস ইন ম্যানেজিং দি অর্গানাইজেশন এবং অ্যাচিভিং রেজাল্ট। তার মানে প্রথমত অর্গানাইজেশনে আমরা যা মালিক পক্ষ যেটা আশা করে, সে তার প্রত্যাশার মতো এই অর্গানাইজেশনকে ম্যানেজ করতে চেষ্টা করে, এবং তার প্রত্যাশার পেছনে একটা লক্ষ্য থাকে, সেটা হচ্ছে রেজাল্ট অ্যাচিভ করা, বিজনেস রেজাল্ট। এবং সেখানেও সে চায় তার প্রত্যাশার থেকে যেন বেশি আমরা ডেলিভারি করতে পারি, এবং সেই ডেলিভারি করার জন্য মেইন চালিকা শক্তি হচ্ছে এমপ্লয়ি। সেজন্যই আমরা বলছি এমপ্লয়ি এক্সেলেন্স কিভাবে অ্যাচিভ করা যায়, আমরা সেটাই আজকে আলোচনা করব। সো এমপ্লয়ি এক্সেলেন্স নিয়ে কথা বলতে গেলে আমি আপনার অস্ট্রেলিয়ান হিউম্যান রিসোর্স ইনস্টিটিউট আরির একটা মডেল অফ এক্সেলেন্স আপনাদেরকে শেয়ার করেছি। যে আরির মডেল অফ এক্সেলেন্সে বলছে যে যদি আপনি এক্সেলেন্স অ্যাচিভ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইচআর প্র্যাকটিশনার যারা, তাদেরকে কিছু জানতে হবে যে তারা আসলে কি করলে এক্সেলেন্স অ্যাচিভ করা যায়, এবং লিডারদের তাদের কাছে প্রত্যাশা কি। সো অস্ট্রেলিয়ান হিউম্যান রিসোর্স ইনস্টিটিউট তারা 10 ধরনের বিহেভিয়ারকে আইডেন্টিফাই করেছে, এবং 7 ধরনের ক্যাপাবিলিটি, যেগুলোকে আমরা কম্পিটেন্সি বলতে পারি, তারা আইডেন্টিফাই করেছে যে এই সমস্ত বিহেভিয়ার গুলো এবং এই সমস্ত ক্যাপাবিলিটিস গুলো যদি ডিসপ্লে করা হয়, কিংবা এগুলো যদি কেউ করে,
সেই ক্ষেত্রে একটা অর্গানাইজেশনে আপনার এক্সেলেন্স অ্যাচিভ করা সম্ভব। আমরা যদি একটু আগাই, সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আবার একটু অন্যরকম বলছে। সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট একই কথাগুলোকে তারা 9টা ডিমেনশনে ভাগ করেছে। তাদের কথা হলো যে এইচআর প্র্যাকটিশনার যারা, তাদেরকে ক্যারিয়ার এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য যেটা করতে হবে, এই 9 ধরনের কম্পিটেন্সি নিয়ে এসছে তারা। এই 9 ধরনের কম্পিটেন্সি নিয়ে যদি কাজ করা হয়, 9টা কম্পিটেন্সি যদি অর্গানাইজেশনের এইচআর প্রফেশনালরা ডেভেলপ করে, তাহলে অর্গানাইজেশনে এমপ্লয়ি এক্সেলেন্স অ্যাচিভ করা সম্ভব। আমরা দেখতে পাচ্ছি এখানে বিজনেস অ্যাকিউমেন আছে, রিলেশনশিপ ম্যানেজমেন্ট আছে, এথিক্যাল প্র্যাকটিস, এইচআর এক্সপার্টাইজ, কালচারাল এফেক্টিভনেস। তো এই কথাগুলো আমরা খুব অল্প পরিসরে আলোচনা করব না, আমরা শুধু জেনে যাচ্ছি। কনসালটেশন আছে এখানে, লিডারশিপ নেভিগেশন আছে এখানে। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদের সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলছে যে এইগুলো জানলে আমরা পিপল কম্পিটেন্সি কিংবা পিপল এক্সেলেন্স অ্যাচিভ করতে পারবো। আমি এখন আপনাদেরকে কয়েকটা ছোট ছোট কেস স্টাডিজ নিয়ে আমি শেয়ার করব আপনাদেরকে। কেস স্টাডিজ গুলোর ভিতরে 1 নম্বর কেস স্টাডি হচ্ছে, আমরা ফেডেক্স এর একটা কেস স্টাডি আপনাদেরকে শেয়ার করছি। ফেডেক্স এর এই কেস স্টাডি বলছে এমপ্লয়িরা যে আসলে অর্গানাইজেশনাল এক্সেলেন্সের জন্য যে কন্ট্রিবিউট করতে পারে সেটার একটা প্রমাণ বলছে ফেডেক্স। ফেডেক্স বলছে যে তাদের একটা ট্র্যাক রেকর্ড আছে কাস্টমার সার্ভিস ডেলিভারিতে। 70-এর দশকে তারা যেটা চিন্তা করে, তারা একটা ফিলোসফি ডেভেলপ করে। সেই ফিলোসফিটা ছিল যে কোম্পানি ডেভেলপড এ ফিলোসফি দ্যাট স্টিল স্ট্যান্ডস স্ট্রং টুডে, পিপল সার্ভিস প্রফিট। তাদের ফিলোসফিটা হচ্ছে পিপল সার্ভিস প্রফিট। এর মানে হচ্ছে মানুষ যদি সেবা দেয় তাহলেই, তার মানে এমপ্লয়িরা যদি সেবা দেয় তাহলেই প্রফিট হবে। এবং এই ফাউন্ডেশনাল বিলিফটা নিয়ে ওরা এগিয়ে গেছে দিনের পর দিন, এবং ওরা এখনো পর্যন্ত ওদের যে ট্র্যাক রেকর্ড সেটা ধরে রেখেছে। এবং এখানে বলা হচ্ছে যে ওরা এই প্রোগ্রামের আন্ডারে যেটা করে, এমপ্লয়ীদের কাছ থেকে তারা রেগুলার ভ্যালুয়েবল ফিডব্যাক নেয় এবং ম্যানেজমেন্ট এমপ্লয়ীদের সাথে প্রায়ই বসে জানতে চায়, বিজনেস রেজাল্ট সম্বন্ধে তাদের কাছে জানতে চায়। এবং এতে করে কি হচ্ছে যে ফেডেক্স এর যে বিজনেস অবজেক্টিভ যেটা, সেটা তারা এফিশিয়েন্ট ওয়েতে তারা প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে পারছে এবং বিজনেস অবজেক্টিভ তারা অ্যাচিভ করতে পারছে। এটা হলো ফেডেক্স এর কেস স্টাডি। আমরা সেকেন্ড আরেকটা কেস নিয়েছি এখানে আলোচনার জন্য, যেটা এমএনএস। আপনারা সবাই জানেন এমএনএস এর নাম, আপনারা মার্কস এন্ড স্পেন্সার এর নাম আপনারা সবাই জানেন। এই মার্কস এন্ড স্পেন্সার ওয়ান অফ দ্য বেস্ট রিটেল ব্র্যান্ড নিয়ে যারা কাজ করে পৃথিবীতে, তাদেরও কিন্তু একটা স্ট্র্যাটেজি হলো এমপ্লয়ি এনগেজমেন্ট পুটস মার্কস এন্ড স্পেন্সার এট দ্য টপ অফ দ্য রাং অফ দ্য বিজনেস সাকসেস লেডার। ওরাও কিন্তু এমপ্লয়ি এনগেজমেন্টের মাধ্যমে কিন্তু বিজনেস সাকসেস লেডারে এসছে। এবং তারা রেগুলার অ্যানুয়াল সার্ভে করে, এবং অ্যানুয়াল সার্ভেতে তারা যেটা প্রায়োরিটাইজ করে সেটা হচ্ছে তাদের এমপ্লয়ীদের সাথে তারা রেগুলার কমিউনিকেশন করছে, এবং তারা তাদের এমপ্লয়ি রিলেশন এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে তারা তাদের যেটা করেছে সাপ্লাই চেনের তারা হিউজ তারা অ্যাচিভমেন্ট আছে তাদের। এবং তারা আরো যেটা করছে সেটা হচ্ছে রেগুলার কনফারেন্স কল করছে তারা ম্যানেজমেন্টের সাথে, এবং বিভিন্ন ধরনের স্টাফদের সাথে তারা কনফারেন্স কল করে তারা কমিউনিকেশনের মাধ্যমে জেনে নিতে চেষ্টা করে আসলে কোন জায়গায় কি ফিডব্যাক আছে। প্রতিদিন তারা রেগুলার বেসিসে মার্কস এন্ড স্পেন্সার তাদের সাপ্লাই চেনের যে সমস্ত ফিডব্যাক গুলো এমপ্লয়ীদের কাছ থেকে তারা ফিডব্যাক নিয়ে থাকে। তার কারণ হলো এমপ্লয়ীদেরকে তারা মনে করে আইজ অফ দি অর্গানাইজেশন। আমরা তৃতীয় কেস যেটা আজকে আলোচনায় নিয়ে এসেছি সেটা হচ্ছে ফরচুন 500 কোম্পানির একটা কোম্পানি গুগল। গুগলকে আপনারা সবাই মোটামুটি জানেন, আমরা সবাই চিনি। এবং গুগল বলছে যে হোয়াট ট্রুলি মেক্স গুগল এ গ্রেট প্লেস টু ওয়ার্ক ইজ দি পিপল। তারা মানুষের কারণেই কিন্তু আজকে এই অবস্থায় আসতে পেরেছে। এবং গুগল কমপ্লেক্সের কথা যদি ধরেন, আপনারা ক্যালিফোর্নিয়াতে যে হেডকোয়ার্টারে গুগল কমপ্লেক্স যেখানে আছে, সেখানে আপনার ইনডোর রোলার হকি থেকে শুরু করে হর্সশু পিচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা, খাবার দাবারের ব্যবস্থা, এন্টারটেনমেন্টের ব্যবস্থা, এমনকি উইকেন্ড গুলোতে ফ্যামিলিকে নিয়েও কিন্তু ওই গুগল কমপ্লেক্সে কেউ যদি যায়, সে গিয়ে যদি সেখানে সময় কাটাতে চায়, সেটা সব ধরনের ব্যবস্থা আছে। তো সুতরাং এমপ্লয়ি যদি গুরুত্বপূর্ণ না হতো, তাহলে এমপ্লয়িকে নিয়ে ছুটির দিনে আপনার রিক্রিয়েশনের জন্য ফ্যামিলি নিয়ে আপনি গুগল কমপ্লেক্সে যাবেন, সেখানে সময় কাটাবেন, খাওয়া দাওয়া করবেন, ঘুরবেন ফিরবেন, খেলাধুলা করবেন। এই সবকিছুই কিন্তু একটা মাত্র কারণে, কারণ তারা বিশ্বাস করে যে এমপ্লয়ি যদি এক্সেলেন্স আনা যায় তাহলে বিজনেস এক্সেলেন্স অটোমেটিক্যালি আসবে, যেটা গুগলের লিডারশিপরা খুব হাড়ে হাড়ে তারা ফিল করেছে। এবং আমাদের সময় এসছে এখন যে আমাদেরও এমপ্লয়ীদেরকে সেই ধরনের গুরুত্ব দিয়েই চিন্তা করতে হবে। আমরা একটু আগাতে চেষ্টা করছি।
আমরা এইচআর এর পারপাস যদি চিন্তা করি যে এইচআর এত কিছু করে, এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যারা এমপ্লয়ীদেরকে নিয়ে কাজ করে, এইচআর এর কিছু বেসিক পারপাস একটা ধারণা আমরা এই স্লাইডে দিতে চেষ্টা করছি। সেটা হচ্ছে অনেকগুলো কাজ করে। একদম আউটার লেয়ারে যদি দেখেন, আমরা যে সার্কেলের ভিতরে অপারেট করি সেটা হচ্ছে ইকোনমিক, লিগাল, সোশ্যাল, পলিটিক্যাল, কালচারাল এবং এনভায়রনমেন্টাল অ্যান্ড গ্লোবাল। এই হচ্ছে আমাদের ইনভায়রনমেন্টের ভিতরে আমরা কাজ করি। সেই ইনভায়রনমেন্টের ভিতরে আমাদের সেকেন্ড লেয়ারে আরেকটা জিনিস আছে অর্গানাইজেশনের, সেটা হচ্ছে অর্গানাইজেশনের কালচার। এবং প্রতিটা অর্গানাইজেশনের একটা স্ট্রাকচার আছে, প্রতিটা অর্গানাইজেশনের মিশন আছে, এবং প্রতিটা অর্গানাইজেশনের তার সাইজ আছে, ছোট কিংবা বড়, এইগুলো নিয়ে একটা স্ট্রাকচারের ভিতরে অর্গানাইজেশন অপারেট করছে। সেই অর্গানাইজেশনের ভিতরে এইচআর যে কি বিষয়গুলো ডিল করে সেগুলো হচ্ছে এমপ্লয়ি অ্যান্ড লেবার ম্যানেজমেন্ট থেকে শুরু করে, সেখানে হিউম্যান রিসোর্স প্ল্যানিং আছে, ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি আছে, স্টাফিং একটা ফাংশন কাজ করে, এইচআর ডেভেলপমেন্ট কাজ করে, কম্পেনসেশন বেনিফিট কাজ করে, হেলথ অ্যান্ড সেফটি কাজ করে। একদম সেন্টারে অর্গানাইজেশনে তাহলে কি, সেটা হচ্ছে গোল। গোলটা কি? প্রতিটা অর্গানাইজেশনের গোল হচ্ছে প্রোডাক্টিভিটি, কোয়ালিটি অ্যান্ড সার্ভিস। তার মানে এর সবকিছুর পেছনেই কিন্তু প্রোডাক্টিভিটির পেছনে ডেফিনেটলি প্রফিটেবিলিটি আছে। সো প্রথমে অর্গানাইজেশন চায় তার প্রোডাক্টিভিটি হাইয়েস্ট অ্যাচিভ করতে, যাতে তার প্রফিট ভালো হয়, তার প্রোডাক্ট যেন কোয়ালিটি প্রোডাক্ট হয়, তার সার্ভিস যেন কোয়ালিটি প্রোডাক্ট হয়। তার মানে সবকিছুর পেছনে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভ্যালু জেনারেট করার জন্য অর্গানাইজেশন তার যে ভ্যালু জেনারেট করবে, সেই ভ্যালু জেনারেট করার জন্য মানুষ একটা ভাইটাল রোল প্লে করে। সেই মানুষটাই হচ্ছে এমপ্লয়ি, আমরা যাদের এক্সেলেন্স নিয়ে আজকে কথা বলছি। সো আমি কতগুলো বেসিক ইকুয়েশন আপনাদেরকে শেয়ার করছি। ইকুয়েশন গুলো যদি দেখেন আপনারা খেয়াল করে, যে একজন মানুষ, একজন এমপ্লয়ি আপনার যে ডিপার্টমেন্টেরই হোক না কেন, সে যে লেভেলেরই হোক না কেন, আমরা মাঝে মাঝে দেখি পারফর্ম করতে পারছে না। আমরা মাঝে মাঝে চিন্তিত হয়ে যাই যে এমপ্লয়ি কেন পারছে না। আমরা মাঝে মাঝে চিন্তা করি, আমি এত দেখে শুনে ইউনিভার্সিটি থেকে একটা লোককে নিলাম, কিন্তু ওই লোকটা যে ধরনের ডেলিভারি করা দরকার সে ধরনের ডেলিভারি তো সে করতে পারছে না। কিংবা একজন লোক খুব ভালো কাজ করছিল অর্গানাইজেশনে, অলরেডি সার্টেন দেখা গেল তার পারফরমেন্স লেভেল ট্রিপ করেছে, তখনও কিন্তু আমরা চিন্তিত হয়ে যাই যে কেন সে পারছে না। আমরা একটু ডায়াগনস্টিক অ্যাপ্রোচে যদি এই চারটা ইকুয়েশনকে দেখি, যে আমরা যদি বুঝি এই ইকুয়েশন গুলো, তাহলে আমরা অর্গানাইজেশনের প্রবলেম গুলোকে সলভ করতে পারবো। প্রথম ইকুয়েশনটা আমি বলছি, নলেজ মাল্টিপ্লাইড বাই স্কিল ইজ ইকুয়াল টু এবিলিটি। এখানে বোঝানো হয়েছে আমরা নলেজ পাই কোথায়। নলেজ যদি আমরা খুঁজতে যাই, দেখেন নলেজ কিন্তু কোনো দোকানে পাওয়া যায় না। নলেজ পাওয়া যায় কোথায়? আমরা যদি দেখি আমাদের সেই পরিবার থেকে শুরু। আমরা যখন ছোট্ট ছিলাম, আমরা পরিবার থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের, ছোটবেলায় আমরা যখন শিশু ছিলাম তখন আমরা বাবা মার কাছ থেকে শিখেছি, নলেজ পেয়েছি পরিবার থেকে, নলেজ পেয়েছি স্কুল থেকে, নলেজ পেয়েছি স্কুল, কলেজ, মাদ্রাসা সেগুলো থেকে। এরপরে আমরা নলেজ পেয়েছি কলেজ, ইউনিভার্সিটি, এই সমস্ত জায়গা থেকে। এছাড়াও নলেজ পাওয়া যায় বিভিন্ন ধরনের। দেখুন আমরা আজকে যে সেশনে বসেছি, এখানেও কিন্তু আমরা কিছু নলেজ গেইন করতে পারছি। তার মানে নলেজ পাওয়ার জন্য অবারিত জায়গা, প্রচুর জায়গা আছে। নলেজ গেইন করার পরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ নলেজ। আপনি তো নলেজ গেইন করলেন, আপনি যখন নলেজকে অ্যাপ্লাই করবেন তখনই কিন্তু আপনার স্কিল আস্তে আস্তে বাড়া শুরু হবে। সো একজন ফ্রেশ চার্টার অ্যাকাউন্টেন্ট যখন পাশ করে, তাকে যদি বলা হয় যে তুমি গিয়ে এখন একটা অর্গানাইজেশনে গিয়ে তুমি একটা ট্রায়াল ব্যালেন্স করো, তার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে প্রথমে সেই ট্রায়াল ব্যালেন্স মেলানো। তার কারণ হলো সে তো স্কিল না, সে তো নলেজ গেইন করেছে, কিন্তু স্কিল ইজ ডিফারেন্ট। অ্যাপ্লিকেশন অফ নলেজ ওভার এ পিরিয়ড অফ টাইম, দ্যাট ইজ হোয়াট ইজ স্কিল। স্কিলকে আমরা এইভাবে ডিফাইন করি। সেই নলেজ এবং স্কিল মাল্টিপ্লাই করলে মাল্টিপ্লাইং ইফেক্ট হচ্ছে অ্যাবিলিটি। তার মানে একজন লোক মাস্টার ডিগ্রি পাস করেছে ইউনিভার্সিটি থেকে, সে 2 বছর কাজ করেছে কোনো একটা ইন্ডাস্ট্রিতে হাতে কলমে, সো তার এই নলেজ আর তার স্কিল মাল্টিপ্লাইং রেজাল্ট হচ্ছে তার অ্যাবিলিটি। আমরা তখন বলবো যে এই লোকটা এবল টু পারফর্ম দি জব। আমরা সেকেন্ড ইকুয়েশনে যদি আসি, অ্যাটিটিউড। অ্যাটিটিউড আমরা সবাই জানি, যে কোনো বিষয়, যে কোনো কাজ, যে কোনো প্রেক্ষাপট সম্বন্ধে আমাদের প্রত্যেকের পজিটিভ, নেগেটিভ কিংবা নিউট্রাল আমাদের অ্যাটিটিউড থাকে। আমি যদি বলি যে আপনার বাসাতে যদি একটা মোবাইল ফোন চুরি হয়ে যায়, কিংবা আপনি ট্রেস করতে পারছেন না হঠাৎ করে একটা মোবাইল ফোন, আপনি দেখবেন প্রথমেই মনে হবে এটা হয়তো চুরি হয়ে গেছে, কেউ বলবে না হয়তো বা হারিয়ে গেছে, কেউ বলবে না হয়তো আমি ভুলে ফেলে এসেছি কোনো জায়গাতে। সো একই ঘটনা, মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না, সেখানে কেউ মনে করছে চুরি হয়েছে, কেউ মনে করতে পারে যে আমি ভুল করে ফেলে এসেছি, কেউ মনে করতে পারে যে না ঠিক আছে এটা পাওয়া যাচ্ছে না, আমি আর একটা বিকল্প ব্যবস্থা চিন্তা করি। সুতরাং অ্যাটিটিউড হচ্ছে বিভিন্ন সিচুয়েশনে আমরা হিউম্যান বিইং আমাদের যে দৃষ্টিভঙ্গি যে বহিঃপ্রকাশ করি সেটাই অ্যাটিটিউড। আর সিচুয়েশন
দিস ইজ ভেরি ন্যাচারাল। আমরা প্রত্যেকেই কিন্তু সিচুয়েশনাল সার্কামস্টেন্সের ভেতর দিয়ে যাচ্ছি। জব এনভায়রনমেন্টে এক ধরনের সিচুয়েশন, অফিসে এক ধরনের, আপনি যখন ফিল্ডে যান এক ধরনের সিচুয়েশন, আপনাকে ঢাকা থেকে বগুড়াতে পাঠানো হলো সেখানে আরেক ধরনের সিচুয়েশন, আপনি আরেক জায়গায় গেলেন দেশের বাইরে সেখানে আরেক ধরনের সিচুয়েশন। সুতরাং আপনার এই অ্যাটিটিউড এবং আপনার সিচুয়েশনাল পার্সপেক্টিভে মাল্টিপ্লায়ার ইফেক্ট হচ্ছে আপনার মোটিভেশন। সো ইফ ইউ হ্যাভ এ পজিটিভ অ্যাটিটিউড এন্ড ইফ ইউ আর গিভেন এ সিচুয়েশনে কাজ করার জন্য, ওখান থেকে কিন্তু আপনার মোটিভেশন জেনারেট করবে যে আমি এই সিচুয়েশনে অ্যাডাপ্ট করে আমি কাজ করব। দ্যাট ইজ হোয়াট ইজ ইউর মোটিভেশন, এই যে উইলিংনেস টু ওয়ার্ক। অথবা আপনার মনে হতে পারে যে না আমি এই এনভায়রনমেন্টে ভালো ফিল করছি না, সিচুয়েশনটা ভালো না, আমি এখানে রেজাল্ট ডেলিভারি করব না, সো ইউর মোটিভেশন গোজ ডাউন। সো আমরা দুটো জিনিস শিখলাম, একটা এবিলিটি আর একটা মোটিভেশন। এই এবিলিটি এন্ড মোটিভেশনের মাল্টিপ্লাইং ইফেক্ট হচ্ছে পোটেনশিয়াল হিউম্যান পারফরমেন্স। পোটেনশিয়াল হিউম্যান পারফরমেন্সটা কি যদি আমি একটু ভেঙে বলি, একটা ছোলার মধ্যে, একটা ছোলা বীজের মধ্যে কি থাকে? আপনি দেখবেন ওর ভিতরে একটা ছোট্ট গাছ থাকে। এই গাছটা ভালো হবে না মন্দ হবে সেটা ডিপেন্ড করে পটেনশিয়াল। সব বীজের ভিতরেই পটেনশিয়ালিটি আছে। আপনি যখন মাটিতে দিবেন, যখন তাকে টেম্পারেচার, তারপরে তার আলো, এগুলো যখন সে পাবে, আস্তে আস্তে সেই বীজ থেকে কিন্তু গাছটা অঙ্কুরিত হয়। ঠিক তেমনি আমরা প্রত্যেকে যারা কাজ করি বিজনেস অর্গানাইজেশনে, আমাদের প্রত্যেকের কিন্তু পটেনশিয়ালিটি আছে। সো আমাদের পটেনশিয়ালিটিটা কি কি দিয়ে গঠিত? আমাদের পটেনশিয়ালিটি হচ্ছে কম্প্রাইজিং অ্যাবিলিটি এন্ড মোটিভেশন। তাহলে প্রতিটা মানুষের মধ্যেই কিন্তু পটেনশিয়ালিটি আছে এবং তার পটেনশিয়ালিটি হচ্ছে কম্প্রাইজিং অ্যাবিলিটি এন্ড মোটিভেশন। এখন প্রশ্ন হলো, অর্গানাইজেশন আমাদের সবার কাছে রেজাল্ট চায়। সো অর্গানাইজেশনের রেজাল্ট আনতে গেলে, আমি যদি এক্সপেক্টেড রেজাল্ট অ্যাচিভ করতে চাই, তাহলে আমার কি দরকার? আমার দরকার পটেনশিয়াল পারফরমেন্স দরকার, যেটা হচ্ছে অ্যাবিলিটি এন্ড মোটিভেশন দিয়ে তৈরি। আর আমাকে রিসোর্স দিতে হবে এবং আমাকে সুযোগ দিতে হবে। সো আপনি একজন লোকের কাছ থেকে যদি পারফরমেন্স আশা করেন, অর্গানাইজেশনাল রেজাল্ট আশা করেন, আপনাকে যেটা লাগবে পটেনশিয়াল হিউম্যান রিসোর্স লাগবে এবং আপনার তাকে রিসোর্স দিয়ে ফ্যাসিলিটেট করতে হবে। সেটা হতে পারে তার কম্পিউটার, ল্যাপটপ, তার মোবাইল ফোন, বিভিন্ন ধরনের রিসোর্স, তার মানিটারি রিসোর্স, এগুলো লাগতে পারে, তার গাড়ি লাগতে পারে। এন্ড এট দি সেম টাইম ইউ হ্যাভ টু গিভ দ্যাট পটেনশিয়াল পারফরমেন্সের জন্য আপনাকে অপরচুনিটি দিতে হবে, কাজ করার সুযোগ দিতে হবে। সুতরাং আমরা যেটা দেখলাম এই চারটা ইকুয়েশন থেকে, অর্গানাইজেশনের রেজাল্ট প্রডিউস করতে গেলে কি কি লাগে। এখন ধরা যাক আপনার অর্গানাইজেশনে যদি কোনো ব্যক্তি আপনার টিমে যদি সে পারফরমেন্স ভালো করছে না, আপনি কিন্তু চেক ব্যাক করতে পারেন যে তার সমস্যাটা কোথায়। পারফরমেন্স যদি ভালো নয়, তার কি সমস্যা অ্যাবিলিটিতে নাকি মোটিভেশনে? আপনি যদি আরেকটু ব্যাক করেন, মোটিভেশনের সমস্যাই যদি হয়, তাহলে তার সমস্যা কোথায়? অ্যাটিটিউডে নাকি সিচুয়েশনের কারণে তার সমস্যা হচ্ছে? যদি আপনি আরেকটু ব্যাক করেন যে আচ্ছা তার মোটিভেশনের সমস্যা নেই, তার অ্যাবিলিটিতে সমস্যা, তার অ্যাবিলিটিতে সমস্যা হলে আপনাকে বুঝতে হবে তার কি নলেজ আছে এই কাজ করার জন্য, অর হি ল্যাকস স্কিল। যখনই আপনি দেখবেন যে somebody is lacking skill, আপনি তাকে প্র্যাকটিক্যাল ট্রেনিং এ পাঠাতে পারেন, অন দি জব ট্রেনিং এ পাঠাতে পারেন। আপনি যদি দেখেন যে নলেজ ডেফিসিয়েন্সি থাকে, ডেফিনেটলি আপনি তাকে অনেক সুযোগ করে দিতে পারেন নলেজ গেইনিং এর জন্য। আপনি নিজেও তাকে কোচিং করতে পারেন নলেজ দিয়ে। সো এই গেল মোটামুটি ভাবে রেজাল্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচের কথা আমি যেটা বললাম। আমরা এখন একটু আগাচ্ছি আমাদের মূল বিষয় আজকে, যেটা আন্ডারস্ট্যান্ডিং এমপ্লয়ি এক্সেলেন্স। এমপ্লয়ি এক্সেলেন্সের জন্য আমরা অল্প ছোট্ট একটা ইকুয়েশন আবারও নিয়ে আসবো সামনে। আমাদের ইকুয়েশনটা হচ্ছে এমপ্লয়ি এক্সেলেন্স যদি বলি, তিনটা ই আছে এর ভিতরে। এমপ্লয়ি এক্সেলেন্সের প্রথম ই হচ্ছে এনগেজমেন্ট, তারপরে ই হচ্ছে এনাবলমেন্ট, আর তারপরে ই হচ্ছে এম্পাওয়ারমেন্ট। যদি একজন এমপ্লয়ি কাছ থেকে আমরা এক্সেলেন্স এক্সপেক্ট করি, তাহলে আমাদেরকে রাইটলি তাকে এনগেজ করতে হবে, তাকে এনাবল করতে হবে এবং তাকে এম্পাওয়ার করতে হবে। আমরা এখন দেখি কিভাবে আমরা একটা এমপ্লয়িকে এনগেজ করা, এবং এনগেজমেন্টের মানে কি। এমপ্লয়ি এনগেজমেন্ট বলছে যে জেনারেটিং হাই লেভেল অফ প্যাশন ফ্রম পিপল। তার মানে অর্গানাইজেশনে যারা মালিক তাদের প্যাশন আছে, অর্গানাইজেশনে যারা ম্যানেজমেন্ট তাদেরও প্যাশন আছে। সুতরাং আমাদেরকে সেই এমপ্লয়ি দরকার যে এমপ্লয়িটা প্যাশনেট এমপ্লয়ি, যে তার অন্তর দিয়ে প্রাণ দিয়ে অর্গানাইজেশনের জন্য কাজ করবে। এই প্যাশনেট এমপ্লয়িটা আমরা পাই কখন? যদি দেখি একজন এমপ্লয়ি যদি সে আসলে ঠিকভাবে এনগেজড আছে অর্গানাইজেশনের সাথে, সে তার এফোর্ট দিচ্ছে হার্ট অ্যান্ড সোললি, তাহলে আমরা বলবো তার এনগেজমেন্ট হয়েছে। কিন্তু যদি দেখা যায় সে শুধু কাজ করার জন্যই করছে কিন্তু প্যাশনেট না, তার মানে তার এনগেজমেন্ট অর্গানাইজেশনের সাথে হয়নি। অর্গানাইজেশনের ভ্যালুস কিংবা পারপাসের সাথে যতক্ষণ পর্যন্ত না তার সম্পৃক্ততা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এনগেজমেন্ট হয় না। আমরা একটু আগাই দেখি এনগেজমেন্ট কিভাবে করা যেতে পারে, আর এনগেজমেন্ট সম্বন্ধে আরো কিছু কথা। আমরা এনগেজমেন্ট সম্বন্ধে যেটা বুঝি, একজন এনগেজড এমপ্লয়ি হচ্ছে সে যে ফুললি অ্যাবজর্ব বাই অ্যান এনথুজিয়াস্টিক
about their work and so takes positive action to further the organization's reputation and interest. তার মানে একটা এমপ্লয়ি এনগেজ কিনা আপনি তখনই বুঝবেন যখন দেখবেন সে এনথুজিয়াস্টিক্যালি কাজ করছে, আগ্রহ নিয়ে কাজ করছে, পজিটিভ অ্যাকশন নিচ্ছে এবং সব সময় সে অর্গানাইজেশনের রেপুটেশন, অর্গানাইজেশনের ইন্টারেস্টকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। যখন আমরা এই ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখি একজন এমপ্লয়ের ভেতরে, তখন আমরা বুঝি যে এই এমপ্লয়িটা প্রকৃতপক্ষে এনগেজ। আমরা এমপ্লয়ি এনগেজমেন্টের ক্ষেত্রে আমরা দু ধরনের ইম্প্যাক্ট দেখতে পারি। প্রথমত হলো হাইজিন ফ্যাক্টর। এমপ্লয়ির ভেতরে কিছু চিন্তা ভাবনা থাকে, কিছু ফ্যাক্টর তার মাথার ভেতরে থাকে, এই ফ্যাক্টর গুলো হচ্ছে যেটা তাকে চাকরিতে ধরে রাখে। এই হাইজিন ফ্যাক্টর বলতে কি, এই ক্লিন বেড, আমি যদি বলি একটা ক্লিন বেড, ইটস অ্যান হাইজেনিক বেড। ক্লিন এনভায়রনমেন্ট, দ্যাট ইজ অলসো এন হাইজেনিক এনভায়রনমেন্ট। আপনাকে যদি ঢাকা থেকে কক্সবাজারে পাঠিয়ে দেওয়া হয়, একটা সমুদ্র ফেসিং রুম দেওয়া হয় যে আপনি এই রুমে বসে আপনি সমুদ্রের বাতাস খাবেন, সমুদ্রের দিকে তাকিয়ে দেখবেন, এনজয় করবেন, বেশ ভালোই লাগে। রুমের ভেতরে এসি আছে, টিভি আছে, সবই আছে। রাত্রে ঘুমাতে গেলেন, আপনি দেখলেন যে আপনি বিছানায় ঘুমাতে পারছেন না। কেন? কারণ বিছানায় ছাড় পোকা আছে। সো এই বেডটাকে কিন্তু আর আপনি হাইজেনিক বেড বলবেন না, কারণ আপনাকে যতই ফ্যাসিলিটি দেওয়া হোক না কেন, যতক্ষণ না পর্যন্ত আপনার হেলথ এন্ড হাইজিন, আপনি হাইজেনিক্যালি কমফোর্ট ফিল করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওই এসি রুম ছেড়ে আপনি বলবেন আমাকে এমন একটা রুম দেওয়া হোক যেখানে একটা ক্লিন বেড আছে, আমি যেখানে ঘুমাতে পারি, আমি যেখানে ছাড় পোকা আমাকে কামড়াবে না। তাহলে আমরা হাইজিন ফ্যাক্টর বলতে বোঝাতে যাচ্ছি এমন কিছু ফ্যাক্টর যেগুলো এমপ্লয়িকে অর্গানাইজেশনে ধরে রাখতে সাহায্য করে। সেই ফ্যাক্টরগুলো হচ্ছে তার বেতন, বেনিফিট। সেই ফ্যাক্টরগুলো হচ্ছে তার ওয়ার্কিং কন্ডিশনস, তার মানে যেখানে কাজ করবে সে জায়গায় একটা মিনিমাম পরিবেশ দরকার, তার চাকরির নিশ্চয়তা দরকার, তার রিলেশনশিপ উইথ ইমিডিয়েট সুপারভাইজার, সুন্দর সম্পর্ক দরকার সুপারভাইজারের সাথে, আরো দরকার যেটা রিলেশনশিপ উইথ কলিগ, সহকর্মীদের সাথে তার সম্পর্ক দরকার, এবং সেই অর্গানাইজেশনের কিছু ভ্যালুজ এবং পলিসিস মিনিমাম থাকা দরকার। সো এগুলো হচ্ছে একজন এমপ্লয়িকে এনগেজ রাখতে গেলে কিছু হাইজিন ফ্যাক্টরের দিকে আমাদের লক্ষ্য দিতে হবে। আর কিছু ফ্যাক্টর আছে যেগুলো এমপ্লয়ি এনগেজ হওয়ার পরেও সে কিন্তু খুব হাইলি মোটিভেটেড হয়, সেই ফ্যাক্টরগুলোকে আমরা বলছি মোটিভেশন ফ্যাক্টর। সেই ফ্যাক্টরগুলো হচ্ছে তাকে রিকগনিশনের মাঝে মাঝে সে যে কাজ করছে রিকগনিশন দিতে হবে, সে যে কাজ করছে মাঝে মাঝে তাকে এম্পাওয়ারমেন্ট বা তাকে ক্ষমতা দিতে হবে, টুকটাক ডিসিশন নেয়ার, ডিসিশন মেকিং এ পার্টিসিপেট করতে হবে, তাকে ক্যারিয়ার প্রোগ্রেশনের সুযোগ করে দিতে হবে, এবং পার্সোনাল এবং প্রফেশনাল গ্রোথ নিয়ে তার সাথে কথা বলতে হবে, চিন্তা করতে হবে। এবং আরো ইন্টারেস্টিং হলো তাকে যদি আপনি চ্যালেঞ্জিং কাজ না দেন, দিনের পর দিন কিন্তু সে একটা সময় ডিমোটিভেটেড হয়ে যাবে। সো একদিকে যেরকম হাইজিন ফ্যাক্টর ইম্পর্টেন্ট, অন্যদিকে মোটিভেশন ফ্যাক্টর যেগুলো, এই ফ্যাক্টরগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যেমন সেন্স অফ অ্যাচিভমেন্ট, এটাও কিন্তু একজন এমপ্লয়ির জন্য, এনগেজমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা এই স্লাইড থেকে চলে যাচ্ছি, পরে দরকার হলে আপনাদের প্রশ্ন থাকলে এই স্লাইডগুলোতে ফিরে আসবো আমি আবারও। আমরা আগাচ্ছি যে এমপ্লয়ি এনগেজমেন্টের জন্য আমরা প্রথমে নিয়ে কথা বলছি। এমপ্লয়ি এনগেজমেন্টের জন্য 3টা সির কথা আমাদের মনে রাখতে হবে সামারি ফর্মে। একটা সি হচ্ছে ক্যারিয়ার, আরেকটা সি হচ্ছে কম্পিটেন্স, আরেকটা সি হচ্ছে কেয়ার। তাহলে ক্যারিয়ার কি নিয়ে কাজ করে? একটা লোকের চাকরিতে আছে, তার প্রমোশন হচ্ছে কিনা, তার জব রোটেশন হচ্ছে কিনা, সে চ্যালেঞ্জিং অ্যাসাইনমেন্ট পাচ্ছে কিনা, তাকে কি কিছু দায়িত্ব কর্তব্য দেয়া হয়েছে কিনা, তার কি কোনো অথরিটি আছে কিনা, তার স্বাধীনতা আছে কিনা, এই সবকিছু নিয়ে কিন্তু আমরা এমপ্লয়ির কেরিয়ারকে বলবো। এবং কেরিয়ারের পরে এমপ্লয়ির যে প্রত্যাশা থাকে, সে গ্রো করতে চায়, সে চায় নতুন নতুন কাজ শিখতে, সে নতুন নতুন যে স্কিলগুলো নিয়ে সে জব মার্কেটে এগিয়ে যেতে পারবে, তার উন্নতি হবে, সেগুলো সে চায়, সেই অ্যাবিলিটি গুলো সে গ্রো করতে চায়। এবং তারপরে আরেকটা জিনিস এমপ্লয়ি চায়, সেটা হচ্ছে কেয়ার, যে আপনি ডে টু ডে তাকে কেয়ার করছেন কিনা, তার মুড, তার ইমোশন, তার ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করছি কিনা, কিংবা ওয়ার্ক প্লেসে তার খাবারের ব্যবস্থা কিংবা সাবসিডাইজ ফুড, এগুলো কিন্তু কেয়ারের এক্সাম্পল। তাহলে আমরা যেটা দেখলাম যে এমপ্লয়ি এনগেজমেন্ট যদি আমরা এনশিওর করতে চাই, প্রথম তাহলে আমাদেরকে অবশ্যই একজন এমপ্লয়িকে ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে, তার কম্পিটেন্স গ্রো করা নিয়ে চিন্তা করতে হবে, এবং তাকে সার্টেন জায়গাতে আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে কেয়ার নেওয়ার। আমরা আগাচ্ছি। যদি 1 মিনিট, আচ্ছা, সাউন্ড কি আপনাদের সবার কাছে ক্লিয়ার? একটু মেসেজ দিয়ে জানাবেন। অনেকে বলতেছে পারফেক্ট আছে ব্রো ভাই, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদের ফিডব্যাকের জন্য। আমি এরপরে যেটা বলবো যে আমরা বেনিফিটস অফ এমপ্লয়ি এনগেজমেন্ট যখন হয়,
যদি সঠিকভাবে এনগেজমেন্ট হয়, কিছু গ্লোবাল এক্সাম্পল এখানে আমি দিয়েছি, গ্লোবাল রিসার্চের আউটকাম। আপনার যদি রেভিনিউ গ্রোথ দেখবেন 2.5% রেভিনিউ গ্রোথ বেড়ে যেতে পারে, আপনার অ্যানুয়াল নেট ইনকাম দ্বিগুণ হতে পারে, আপনার অ্যাক্সিডেন্ট রেট 62% কমে আসে, আপনার অ্যাবসেন্স রেট অর্গানাইজেশনে 50% কমে আসে যদি রাইট এনগেজমেন্ট হয়, আপনার 40% এমপ্লয়ি টার্নওভার কমে আসে যদি এনগেজমেন্ট ঠিক থাকে, এবং আরো দেখা গেছে যে 24% হায়ার নেট প্রমোটার স্কোর হয়ে থাকে, মানে বিভিন্ন ধরনের কাস্টমাররা যে রেটিং করে থাকে সেই সমস্ত রেটিং গুলো 24% ইমপ্রুভ করে থাকে, এবং এমনকি 18% প্রোডাক্টিভিটি ইনক্রিজ করে অর্গানাইজেশনের, এমনকি 12% হায়ার কাস্টমার অ্যাডভোকেসি পর্যন্ত। কাস্টমার কিন্তু মাঝে মাঝে আপনার হয়ে কথা বলবে যে না, এই অর্গানাইজেশনে আসলে সত্যি এমপ্লয়ি এনগেজমেন্ট আছে, এটা চমৎকার অর্গানাইজেশন, যেরকম আজকে আমরা গুগল নিয়ে কথা বললাম। তাহলে আমরা বুঝতে পারছি যে এমপ্লয়ি এনগেজমেন্ট কতটুকু গুরুত্বপূর্ণ, এবং এটা আমাদের বোঝা খুবই দরকার। এরপরে আমরা যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে একটা এমপ্লয়ি যদি এনগেজ হয় তাহলে আমরা কিভাবে বুঝবো, যে 6টা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা কথা বলবো, যে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখলে বোঝা যায় যে এমপ্লয়ি আসলে প্রপারলি এনগেজ হয়েছে। সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো কি? প্রথম ক্যারেক্টারিস্টিক হচ্ছে সে বিলিভ ইন দেয়ার অর্গানাইজেশন। আপনি তাকে প্রতিষ্ঠান নিয়ে প্রশ্ন করেন, সে আপনাকে প্রাতিষ্ঠানিক প্রশ্ন উত্তর দেবে। যদি এমন কোন এমপ্লয়িকে আপনি প্রশ্ন করেন নাই তুমি তোমার অর্গানাইজেশন সম্বন্ধে কিছু বলো তো, বলবো ওটা আমি জানি না, আমি অফিসে আসি সকালে, আমি চলে যাই বিকাল বেলায়, আমি তো অত কিছু জানি না। ইট মিনস দি এমপ্লয়ি ইজ নট এনগেজ। সেকেন্ড টেস্ট আপনি যেটা করবেন সেটা হচ্ছে হ্যাভ দি ডিজায়ার টু ওয়ার্ক টু মেক এ থিংস বেটার। ওই এমপ্লয়িকে আপনি যদি বলেন যে তুমি যে কাজটা করছো এটা তো এই কাজটা তুমি তাড়াহুড়ো করছো কেন, সে হয়তো আপনাকে বলবে যে আমার করা দরকার করছি, আমি এত কিছু জানি না, আমি কাজ শেষ করতে পারলে 8টা থেকে 5টার ভিতরে কাজ শেষ করতে পারলে হয়ে যায়। ইট মিনস দ্য এমপ্লয়ি ইজ নট এনগেজ। তার ডিজায়ার নাই কাজটাকে ভালো করে করার জন্য, আরো ভালো করে করার জন্য, তার মানে এটা একটা সিমটম যে সে এনগেজ না। তৃতীয় সিমটম হচ্ছে আন্ডারস্ট্যান্ড দি বিজনেস কনটেক্সট এন্ড বিগার পিকচার। আপনি অনেক সময় দেখবেন অনেক ম্যানেজার আছে আমাদের বিজনেস অর্গানাইজেশনে, অনেক এমপ্লয়ি আছে, আচ্ছা আপনারা কি প্রডিউস করেন, সে হয়তো বলবে ভাই আমি এত কিছু জানি না, আমি আমার অ্যাকাউন্টসে কাজ করি, আমি এই কাজ করছি, আমি এইচআর কাজ করি, আমি এই কাজ করছি। সে তো বলবে ভাই ওইটা ইয়েকে জিজ্ঞেস করেন, মার্কেটিং ডাইরেক্টরকে জিজ্ঞেস করেন, ওটা এইচআর এর ডাইরেক্টরকে জিজ্ঞেস করেন। এটা তো ঠিক না। আমাদের প্রতিটা এমপ্লয়িকে অর্গানাইজেশনের প্রস এন্ড কনস, ছোট বড় প্রতিটা জিনিস তাকে ইন্টারেস্ট নিয়ে তাকে বুঝতে হবে বিজনেস কনটেক্সট কি, বিগার পিকচার কি। যদি এটা না বোঝে তার মানে এমপ্লয়ি এনগেজ হয়নি। আমরা এরপরে একটা ফ্যাক্টর দেখবো যে আর রেসপেক্টফুল এন্ড হেল্পফুল টু কলিগস। আপনি মাঝে মাঝে দেখবেন অনেক প্রতিষ্ঠানে গিয়ে যে একজন কলিগ নাই, আপনি হয়তো গিয়েছেন, আরেকজন এগিয়ে এসে বলবে যে হাউ ক্যান আই হেল্প ইউ, কিংবা এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে গিয়েছেন, আপনি হয়তো ফাইন্যান্সে গিয়েছেন কিংবা পার্চেসে গিয়েছেন কোন একটা দরকারে, আপনি দেখবেন যে একজন নাই বাট আরেকজন এসে বলছে ঠিক আছে উনি নাই, আমি আপনাকে হেল্প করতে পারবো। ইট মিনস দি পারসন ইজ এনগেজ। যদি এনগেজমেন্ট সে না হতো তাহলে সে হেল্প করার জন্য এগিয়ে আসতো না। এর পরের কথা হচ্ছে আর উইলিং টু গো এক্সট্রা মাইল। এবং এনগেজ এমপ্লয়ি দেখবেন সব সময় সে চায় যে যেটুকু আমার ডেলিভারি করার কথা তার বাইরে গিয়ে কিছুটা ডেলিভারি করার জন্য। এটাই হলো এনগেজমেন্টের একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স। আরেকটা হলো স্টে আপ টু ডেট উইথ ডেভেলপমেন্ট। আপনার কোথায় কি ডেভেলপমেন্ট হচ্ছে, কোম্পানি কোথায় কি করছে, আপ টু ডেট থাকা, যে আমার এই ফিল্ডে, আমার এইচআর আমি কাজ করি, আমার এইচআর এ কি কি হচ্ছে না হচ্ছে আমি সেটা তো জানবোই, এট দি সেম টাইম আমি ফিনান্স সম্বন্ধে জানবো, প্রকিউরমেন্ট সম্বন্ধে জানবো, পুরো অর্গানাইজেশন সম্বন্ধে আমি আপডেটেড নলেজ রাখবো। আমার মিডিয়াতে কি হচ্ছে কোম্পানি নিয়ে, আমার পত্রিকায় কি লেখা আসলো, এই জিনিসগুলো জানতে হবে। সুতরাং আমি আপনাদেরকে বলবো একজন এনগেজ এমপ্লয়িকে যদি টেস্ট করতে চান, এই 6টা পয়েন্ট আমি বললাম, দিস আর ভেরি হেল্পফুল। দেয়ার মে বি সাম আদার পয়েন্ট, হয়তো আপনারা আরো পয়েন্ট অ্যাড করবেন, বাট আমার ক্ষুদ্র নলেজে আমি যতটুকু জেনেছি বিভিন্ন সোর্স থেকে, these are the very important points to assess employee engagement. আমরা একটু আগাই। এরপরে আমি একটা এক্সাম্পল আপনাদেরকে এমপ্লয়ি এনগেজমেন্টের উপরে দিচ্ছি, যে একজন লোক, এটা হচ্ছে নাসার একটা পিকচার, নাসা থেকে এই স্টোরিটা নেওয়া হয়েছে। একবার আপনার 68 কিংবা 69 সালের দিকে সময়ের কথা এটা, তখনকার আমেরিকান সিনেটে একটা সিদ্ধান্ত হলো যে আমরা নাসা যে এত টাকা আমাদের খরচ করে, আমাদের জানা দরকার এত টাকা তারা খরচ করে কেন, বিষয়টা কি, এখানে কি টাকা পয়সা কি নষ্ট হচ্ছে কিনা। সো সিনেটের একটা টিম নাসার অফিসে যায় ভিজিট করার জন্য, জানার জন্য যে এখানে কি হচ্ছে। ওই সিনেটের টিম যখন যায়, সিনেট দ্বারা ডেপুটেড টিম, তারা যখন যায়, গিয়ে তারা যখন নাসাতে ওই অফিসে ঢুকে, অফিসে ঢুকতেই তারা একটা
জেনিটার মানে ক্লিনার, একজন ক্লিনার, সে ক্লিন করছিল, তাকে দেখতে পায়। তাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে তুমি কি করছো এখানে? সো সেই ক্লিনার রিপ্লাই দেয়, আই এম হেল্পিং টু পুট এ ম্যান অন দ্য মুন। আমি এখানে কাজ করছি কিভাবে চাঁদের দেশে লোক যেতে পারে সেই প্রক্রিয়ায় সাহায্য করার জন্য কাজ করছি। তার মানে আপনারা বোঝেন যে তার লেভেল অফ এনগেজমেন্টটা কি। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম। তার মানে আমাদের এমপ্লয়ীদেরকে সেভাবে এনগেজ করতে হবে যাতে তারা, সে তো বলতে পারতো যে আমি এখানে সুইপিং করছি, ক্লিনিং করছি, সে সেটা বলেনি। সো ওই টিমের এটুকু বোঝা হয়ে গিয়েছিল এই প্রথম ফিডব্যাক থেকেই যে এখানকার যে লোক যারা কাজ করছে তারা কতটুকু ফোকাস, তারা কতটুকু সিরিয়াস, তারা কতটুকু এনগেজ। সো আমি আশা করি আপনাদেরকে এই উদাহরণটা দিয়ে বোঝাতে পেরেছি যে এমপ্লয়ি এনগেজমেন্টের গুরুত্ব কতটুকু। আমরা এরপরে আগাচ্ছি। হোয়াট ইজ দ্য নেক্সট ই? আমরা প্রথম এমপ্লয়ি এনগেজমেন্ট শেষ করলাম। নেক্সট ইটা হচ্ছে এমপ্লয়ি ইনাবলমেন্ট। এমপ্লয়ি ইনাবলমেন্টটা ভেরি ইন্টারেস্টিং। আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, যে আপনি একজন এমপ্লয়িকে আপনার অর্গানাইজেশনে চাকরিতে নিলেন, নিয়ে তাকে বললেন তুমি ফ্যাক্টরিতে যাও, তুমি ফ্যাক্টরিতে গিয়ে কাজ শুরু করো। খুব ভালো লোককে নিলেন, ইউনিভার্সিটি থেকে ভালো সিজিপিএ পাওয়া, তাকে পাঠিয়ে দিলেন ফ্যাক্টরিতে, যে আপনাকে ভালো মেরিট দেখে নিয়েছি, অনেক বেতন দিয়েছি, পজিশন দিয়েছি, গাড়ি দিয়েছি, যান কাজ করেন। সো যেটা দেখা যায় এই লোক গিয়ে কিন্তু ফ্যাক্টরিতে গিয়ে কাজ করতে পারে না। তার কারণ হচ্ছে ফ্যাক্টরিতে যে এনভায়রনমেন্ট আছে, ওই এনভায়রনমেন্টে কিছু প্লাগ ইন ফ্যাক্টর আছে। প্লাগ ইন ফ্যাক্টর বলতে কি, আপনি যদি ইলেকট্রিকের একটা প্লাগকে যদি ওয়ালে যদি সকেটে যদি আপনি ওয়ালে যদি ঢোকান, ঠিক মতো যদি প্লাগটা না লাগে তাহলে কি ইলেকট্রিসিটি পাবেন? পাবেন না। সো যেটা হয়, এই ব্যক্তি যখন ফ্যাক্টরিতে যায়, ফ্যাক্টরিতে যাওয়ার সাথে সে রেজিস্ট্যান্স ফিল করে। বিভিন্ন ধরনের লোকজন তাকে সহযোগিতা করে না, তাকে অসহযোগিতার মনোভাব। দেখা যায় যে হ্যাঁ এসছেন আপনি অনেক টাকা বেতন নিয়ে, আমরাও এসছি, দেখেন ঘুরেন কিভাবে কাজ করবেন ভাই, এটা আপনার ব্যাপার। এবং একটা এমপ্লয়ি খুব অসহায় হয়ে যায় তখন। সুতরাং এই ফ্যাক্টরকে আমরা বলছি ইনাবলমেন্ট। তার মানে আপনি যখন একটা লোককে ফ্যাক্টরিতে পাঠাচ্ছেন, তখন আপনাকে বুঝতে হবে যে আমি কি তাকে টুলস গুলো দিয়েছি, তাকে ল্যাপটপ দেওয়া দরকার ছিল, টেলিফোন দেওয়া দরকার ছিল, সেগুলো দিয়েছি। আমি কি তাকে ডিরেকশন দিয়েছি সাফিসিয়েন্টলি? আমি কি তাকে প্রসেস সম্বন্ধে ব্রিফ করেছি? আমি কি তাকে প্রসিডিউর গুলো সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া দিয়েছি? আমি কি জানিয়েছি যে আমাদের এখানে ওয়ার্ক প্লেসের পলিসি গুলো কি? আপনি যতই ব্রিলিয়ান্ট হোক লোক, যতই এক্সেলেন্ট হোক লোক, সে কিন্তু ফ্যাক্টরিতে গিয়ে সে ফেল করবে। এবং তাকে এমনি ভাবে আপনি যখন ওয়ার্ক প্লেসে পাঠাবেন একজন লোককে, প্রথমত আপনি এনগেজ করেছেন, তাকে মিশন ভ্যালুর সাথে আপনি অ্যালাইনমেন্ট করেছেন, তাকে বুঝিয়েছেন আমাদের অর্গানাইজেশনের ইন্টারেস্ট কি। বাট এট দি সেম টাইম সে কাজ করতে গেলে কিন্তু টুলস অফ ট্রেড লাগবে। সেই যে টুলস অফ ট্রেড যেগুলো যেগুলো যে জ্ঞান না হলে, যে জিনিসগুলো না হলে সে কাজ করতে পারে না, সেগুলো হচ্ছে পলিসি, প্রসেস, প্রসিডিউর, ডিরেকশন। এগুলো খুব ক্লিয়ারলি আপনার জানা লাগবে। এগুলো না জানলে একজন এমপ্লয়ি কিন্তু সহজে অর্গানাইজেশনে প্লাগ ইন হতে পারে না। সেও তো যায়, সে যে কিন্তু সে ওয়ার্ক প্লেসে গিয়ে সে প্লাগ ইন করতে পারে না। সো আমরা বুঝলাম গুরুত্বটা কি। এমপ্লয়ি এনগেজমেন্টের যেরকম গুরুত্ব, ঠিক তেমনি এমপ্লয়ি ইনাবলমেন্টের গুরুত্ব। এখানে ম্যানেজমেন্টের কিংবা মালিক পক্ষের একটা বড় দায়িত্ব হলো, আমি যে রিসোর্সকে নিয়েছি, আমি তো তাকে ফেল করানোর জন্য নিই নাই, আমি তাকে সাকসেসফুল করার জন্য নিয়েছি। আমি ইনশিওর করবো সে যেন ইনাবল হয় রাইটলি। এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আপনি একটা লোককে বগুড়াতে পাঠাচ্ছেন ঢাকা থেকে কাজ করার জন্য। আপনি বলেছেন ওখানে যাও, তুমি মার্কেটে গিয়ে কাজ করো, মার্কেটিং করো, এই কাজগুলো করো। তাকে একটা ছোট্ট মোবাইল ফোন আপনি দেন নাই, বলেছেন তোমার পার্সোনাল মোবাইল ফোন আছে, ওটা দিয়ে তুমি কাজ করো। কেন? যদি তার কাজে মোবাইল ফোন লাগে আপনি তাকে মোবাইল ফোন দেন। যদি তার কাজে ল্যাপটপ লাগে তাকে ল্যাপটপ দিতে হবে। যদি তার ওই কাজে যদি তার কোনো এনভায়রনমেন্ট লাগে, সেই এনভায়রনমেন্টও দিতে হবে। এনভায়রনমেন্ট কি? আপনি যদি দিয়ে না দেন, সে কি পকেটের টাকা দিয়ে সেখানে ট্রাভেল করবে, কিংবা পকেটের টাকা দিয়ে খাওয়া দাওয়া করবে? সুতরাং অল দিজ আর ইনাবলমেন্ট। এই ফ্যাক্টর গুলো আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা প্রয়োজনে আবারও এই জায়গায় ফিরে আসবো। নেক্সট ফ্যাক্টর হচ্ছে ইনাবলমেন্টের একটা, এখানে আমি একটা জাস্ট ছবি দেখিয়েছি, এবং ল্যাপটপ কিন্তু একটা ইনাবলমেন্টের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। একটা রাইট ল্যাপটপ, রাইট নেটওয়ার্ক, আপনার যদি ডেটা লাগে, ডেটা লাগবে, এগুলো কিন্তু ইনাবলমেন্টের ফ্যাক্টর। এবং ইনাবলমেন্ট এর জন্য যে কনসিডারেশন গুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে, আমি আবারও সামারি করে বলেছি এখানে, প্রোভাইড এনগেজিং লার্নিং দ্যাট ডেভেলপস এমপ্লয়িজ স্কিল, কম্পিটেন্সিস, মেকিং দেম মোর মার্কেটেবল নাও অ্যান্ড ইন দ্য ফিউচার। তার মানে এখন এবং ভবিষ্যতে যাতে তার কোনো সমস্যা না হয়, সেভাবেই তাকে আমি ডেভেলপ করব। তার স্কিল ডেভেলপমেন্ট অলসো এ পার্ট অফ এমপ্লয়ি ইনাবলমেন্ট। এবং আরেকটা দ্বিতীয় পয়েন্টে যেটা বলেছি, রিমুভ অবস্টাকলস ইন বিজনেস প্র্যাকটিস। তার মানে যখন সে কাজ করতে যাচ্ছে যে এনভায়রনমেন্টে,
হতে পারে যেখানে আপনি তাকে কাজে পাঠাচ্ছেন ওইখানকার স্থানীয় এলাকার চেয়ারম্যান সাহেব কিংবা মেম্বার সাহেবের সাথে আপনার তাকে পরিচয় করা দরকার। এটা দরকার, কারণ এটা না করলে সে কিন্তু ওই জায়গায় গিয়ে ডেলিভারি করতে পারবে না। সুতরাং একজন এমপ্লয়ের কাছ থেকে যদি আশা করেন যে ওকে দিয়ে কাজ হচ্ছে না, ইউনিভার্সিটি ভালো লোক নিলাম, এক্সপিরিয়েন্স লোক নিলাম, কাজ হচ্ছে না, এটা আসলে ব্যর্থতা আমাদের ম্যানেজমেন্টেরই আমি বলবো। তৃতীয় ফ্যাক্টর হলো accurately assess the distinct abilities of each employee and ensure the right people are in the right role. তার মানে আপনি লোককে যখন নিচ্ছেন, আপনি এমন একটা লোককে নিলেন তার যে যোগ্যতা সেই যোগ্যতার সাথে মিল না রেখে তাকে এমন একটা কাজ দিলেন যে কাজের জন্য সে রাইট ফিট না। এখানে দোষটা লোকের না, দোষটা হচ্ছে সঠিক লোককে সঠিক কাজ বুঝিয়ে দিতে হবে। যারা কাজটা বুঝিয়ে দেয় দায়িত্বটা তাদের। সো এই গেল মোটামুটি ভাবে এমপ্লয়ি এনাবলমেন্টের কথা। আমরা একটু এগিয়ে যাই। এরপরে হচ্ছে এমপ্লয়ি এম্পাওয়ারমেন্ট। আমি 3টা ই নিয়ে কথা বলেছি। এমপ্লয়ি এক্সেলেন্স করতে গেলে প্রথমটা এম্পাওয়ারমেন্ট, প্রথমটা এনগেজমেন্ট, তারপরটা এনাবলমেন্ট। আমরা এখন এসেছি এমপ্লয়ি এম্পাওয়ারমেন্টে। এম্পাওয়ারমেন্ট কথাটা বললেই কিন্তু আমরা মোটামুটি ভাবে বুঝি যে এম্পাওয়ারমেন্ট হচ্ছে তাকে কিছুটা অথরিটি দেয়া, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তাকে প্রবলেম সলভ করার জন্য যে অথরিটি দেয়া, ডিসিশন মেকিং এর জন্য অথরিটি দেয়া, এবং সে যাতে অর্গানাইজেশনের রিসোর্স গুলো ইউজ করে রেজাল্ট প্রডিউস করতে পারে। আমি যে ইকুয়েশনের কথা বলেছি যে অর্গানাইজেশনের রেজাল্ট অ্যাচিভ করতে গেলে রিসোর্সও দিতে হবে তাকে। সো আপনি এম্পাওয়ারমেন্ট করবেন কি, আপনি এম্পাওয়ারমেন্ট করবেন না এমপ্লয়িকে বলেছেন আমি তো এনগেজ করে দিয়েছি, ওকে তো সবকিছু বুঝিয়ে দিয়েছি, এনাবলমেন্ট ওকে সব দিয়ে দিয়েছি, ল্যাপটপ মোবাইল সবকিছু, বাট ইউ হ্যাভ নট গিভেন দ্য এমপ্লয়ি দ্য অথরিটি টু মেক ডিসিশন। আপনি কোনোভাবেই ওই এমপ্লয়ির কাছ থেকে, ওই ম্যানেজমেন্ট এমপ্লয়ির কাছ থেকে আপনি কখনো ভালো রেজাল্ট আশা করতে পারবেন না। সুতরাং এটা খুব ন্যাচারাল ইনবিল, প্রতিটা লোকই চায় দায়িত্ব, প্রতিটা লোকই চায় যে তাকে কিছুটা ক্ষমতায়ন করাবো। সো আমরা আস্তে আস্তে ছোট ছোট দায়িত্ব দিয়ে চেষ্টা করবো অর্গানাইজেশনের লোকজনকে এম্পাওয়ারমেন্ট করতে। এম্পাওয়ারমেন্ট না করলে একটা লোকের টোটাল প্রোডাক্টিভিটি আপনি কিন্তু মেজর একটা অংশ আপনি পাবেন না। এবং এরপরে আমরা আলোচনা করব যদি আপনি রাইট এনগেজমেন্ট না করেন, যদি রাইট এনাবলমেন্ট না করেন, যদি রাইট এম্পাওয়ারমেন্ট না করেন, তাহলে কি ঘটে সেটা আমরা দেখব সামনেই। আমি এখন যে স্লাইডটা আপনাদেরকে শেয়ার করছি, এই স্লাইডটা হচ্ছে এমপ্লয়ি এম্পাওয়ারমেন্টের একটা স্লাইড। হার্ভার্ড বিজনেস স্কুলের পল হার্শে এবং কেন ব্লেনচার্ড দুজন রিসার্চ করে সিচুয়েশনাল লিডারশিপ যে মডেল তৈরি করেছে, সেই সিচুয়েশনাল লিডারশিপ মডেলের একটা মাত্র স্লাইড আমি এখানে শেয়ার করছি। আপনারা গুগলে সার্চ করলে সিচুয়েশনাল লিডারশিপ সম্বন্ধে আরো বিস্তারিত জানতে পারবেন। তো এটা হচ্ছে এম্পাওয়ারমেন্টের একটা শিডিউল, এম্পাওয়ারমেন্টের একটা অবস্থা, মানুষ কিভাবে এম্পাওয়ারমেন্ট করা যায় মানুষকে। প্রথমে যে সিচুয়েশনটা দেখছেন, সব মানুষই কিন্তু D1, D2, D3, D4 চারটা লেভেলে ডেভেলপ করে। এই থিওরিটা বলছে যে একটা লোককে ডেভেলপ করতে গেলে চারটা পর্যায়ে আছে, এবং এই চারটা পর্যায়ে প্রথমেই কিন্তু সিচুয়েশন 1 যেটা S1, আমরা যখন চাকরিতে ঢুকি আমরা সবাই S1 দিয়ে চাকরি শুরু করি। S1 দিয়ে চাকরি শুরু করি যখন, তখন আমাদের কি হয়, আমাদের প্রত্যেকের প্রচুর কাজ চাপিয়ে দেওয়া হয়, আমাদেরকে অনেক কাজ দেওয়া হয়, এটাকে বলে হাই টাস্ক, মানে টাস্ক খুব হাই, রিলেশনশিপ কিংবা সাপোর্ট খুবই লো। তো এটা আমরা যারা চাকরিতে নতুন চাকরি করছি তাদের বোঝা উচিত, আমি নতুন চাকরিতে ঢুকলে প্রবেশনারি পিরিয়ডটা খুব টাফ, প্রচুর কাজ করতে হবে। এ বলবে এই ফটোকপি করো, ও বলবে এটা আনো, এ বলবে ওটা দিয়ে আসো, এ বলবে এটা করো। আমরা মাঝে মাঝে চিন্তা করি যে আমি কি অর্গানাইজেশনে মাস্টার ডিগ্রি পাস করে আসলাম, আমি কি এখানে যে এই ফুড ফরমাইশ খাটার জন্য এসেছি, এটা মনে করলে কিন্তু আপনাদের ভুল করবেন। আপনাদের চিন্তা করতে হবে, এটাই হলো থিওরি বলছে যে হাই টাস্ক লো সাপোর্ট, তার মানে এই জায়গাটাতে আমাকে সবাই কাজ দিবে। এবং প্রবেশনারি পিরিয়ডের জার্নিটা, S1 এর জার্নিটাই হচ্ছে আপনার টাস্ক হাই থাকবে, এবং আপনি এই হাই টাস্কের লোড নিয়ে একটা পর্যায়ে বস আপনাকে বলবে এটা করো, ওটা করো, এটা করো, ওটা করো। একদিন বস বলছে আচ্ছা এই কাজটা এভাবে আমি করতে চাচ্ছি, তোমার কি মনে হয়? যেদিন আপনাকে বস বলবে তোমার কি মনে হয়, আপনি মনে করলেন আপনি S2 তে প্রমোশন পেয়ে গেছেন, মানে আমার প্রমোশন এখন S2 তে, মানে বস এখন তার আইডিয়া সেলিং করছে আমাকে, মানে তার আইডিয়াটা শেয়ার করছে, আমি বুঝি কিনা কিংবা আমার মতামত কি, আমার মতামত চাচ্ছে। সো এই জায়গাটাতে আমরা যেটা দেখতে পারি সেটা হলো যে S2 স্টেজে ইট ইজ এ সেলিং স্টেজ, এবং এই জায়গাটাতে আমরা ডেভেলপমেন্ট স্টেজের আমরা D2 বলি, ডেভেলপমেন্টের দ্বিতীয় পর্যায়ে। এই জায়গাটা প্রবেশনারি পিরিয়ডের বাইরে পরের পর্যায়ে, এবং যেখানে আমরা ফিল করি যে আমি আসলে ভ্যালুড। এখানে টাস্ক হাই থাকে, সাপোর্টও হাই থাকে, বস সাপোর্ট কিন্তু হাই দেয়। তৃতীয় পর্যায়ে যেটা আমরা যাচ্ছি টুয়ার্ডস ডেলিগেশন কিংবা এম্পাওয়ারমেন্টের তৃতীয় পর্যায়ে দেখবেন যে S3 যেটা, S3 পর্যায়ে গিয়ে কিন্তু এখানে কিন্তু বস আর কিন্তু ডিসিশনের ওনার থাকে না, এখানে ডিসিশনের ওনার হয়ে যায় জব হোল্ডার। মানে আমরা যারা জব হোল্ডার
আমরা ডিসিশনের ওনার হই। S3 পর্যায়ে গিয়ে যেটা হয়, বস তখন বলে এই কাজটা সমস্যাটা এসছে, কিভাবে সমাধান করা যায়। বস আর সমাধানের কথা বলে না, তখন জানতে চাই এটা কিভাবে সমাধান করা যায়, এবং আমরা বলি তখন যে বস এটা এভাবে করা যেতে পারে, ওকে ভেরি গুড, এবং বস তখন আপনার সাথে পার্টিসিপেট করবে। এটাকে পার্টিসিপেটিভ প্লেস বলে আর কি, D3 যেটা ডেভেলপমেন্ট স্টেজে। এবং D3 এর পরের স্টেজটাই হচ্ছে ডেলিগেটিং স্টেজ, S4 যেটা। S4 স্টেজে এসে একজন ব্যক্তি তার পরিপূর্ণতা পায়, ম্যাচুরিটি আসে, এবং এভাবেই তখন তাকে বস বলে যে এই সমস্যাটা এসছে, এটা তুমি হ্যান্ডেল করো, জিজ্ঞাসা করে না কিভাবে করবা, কিংবা আমি ডাইরেকশন দিচ্ছি, ডিসিশনের ওনার করে দেয় বস আস্তে আস্তে। সো এইভাবেই কিন্তু অর্গানাইজেশনে আপনার এই S1, S2 এবং S3 এবং S4 পর্যায়ে দিয়ে ডেভেলপমেন্টটাকে আমরা ডিফাইন করে থাকি। পরে সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে S1, S2, S3 এবং S4 এই চারটা পর্যায়ে যদি আপনারা বুঝে থাকেন, দেখবেন আপনারা দেখেন যে একটা পর্যায়ে যখন কাজ শুরু হয়েছিল তখন যে ব্যক্তি কাজ করছিল তার অটোনমি দেখেন, ডাইরেকশন দেখেন অনেক বড়, ডিটা দেখেন ডিটা অনেক বড়। আমি S1 এর কথা বলছি, S1 এর ডাইরেকশন অনেক বেশি, অনেক ডাইরেকশন দেওয়া হয়, অটোনমি একেবারে ছোট, স্বাধীনতা নাই বললেই চলে, সাপোর্ট মোটামুটি আছে। S2 স্টেজে গিয়ে দেখেন ডাইরেকশন ওরকমই বেশি আছে, এ একটু বড় হয়েছে, অটোনমি বাড়ছে, এবং এস একটু বেড়েছে, সাপোর্ট বেড়েছে। S3 স্টেজে গিয়ে দেখেন ডি ছোট হয়ে গেছে, ডাইরেকশন এখন আর আগের মতো বস দেয় না, অটোনমি বেড়ে গেছে, ভালো লাগে, আমি এখন অটোনমি নিয়ে কাজ করি, সাপোর্ট আছে মোটামুটি। এবং S4 এ গিয়ে দেখেন আপনি কিন্তু রাইট এম্পাওয়ারমেন্ট হয়ে গেছে, আপনার ডি একেবারে ছোট, মানে আমাকে আর বস আগের মতো ডাইরেকশন দেয় না, অটোনমি বড়, আমি প্রচুর অটোনমি নিয়ে কাজ করছি, সাপোর্ট একেবারে কম, মানে সাপোর্ট না দিলে আমি এখন কাজ করতে পারি। আমাদের প্রত্যেকের বুঝতে হবে অর্গানাইজেশনে আমরা ডাইরেকশন থেকে অটোনমিতে কিভাবে যাব, এই ডাইরেকশন স্টেজ থেকে কিভাবে অটোনমিতে যাব। এইভাবে কিন্তু আমরা নিজেরা গ্রো করব, এবং আমরা চেষ্টা করব আমাদের এমপ্লয়ি যারা আছে তাদেরকেও গ্রো করতে, তাহলেই কিন্তু এক্সেলেন্স আনা সম্ভব। সো আমি তিনটা কথা বলেছি, আমি বলেছি আপনাদেরকে এমপ্লয়ি এনগেজমেন্টের কথা প্রথমে, তারপরে বলেছি এমপ্লয়ি ইনাবলমেন্টের কথা, তারপরে বলেছি এমপ্লয়ি এম্পাওয়ারমেন্টের কথা। এই তিনটা জিনিসকে যদি আপনি, তিনটা সার্কেলকে যদি এক জায়গায় নিয়ে আসেন, আপনি দেখবেন যেখানে ইনাবলমেন্ট এবং এনগেজমেন্ট ক্রস করেছে, তার মানে যে ব্যক্তিকে আপনি এনগেজমেন্ট করেছেন, ইনাবল করেছেন, কিন্তু এম্পাওয়ারমেন্ট করেন নাই, ওই লোক হচ্ছে পাওয়ারলেস স্টার। যে লোককে আপনি এনগেজ করেছেন রাইটলি, ইনাবল করেছেন কিন্তু অথরিটি দেন নাই, হি ইজ এ পাওয়ারলেস স্টার। আবার যে লোককে আপনি এনগেজমেন্ট করেছেন, এম্পাওয়ারমেন্ট করেছেন, কিন্তু ইনাবলমেন্ট করেন নাই, হি ইজ এ ডিসেবল স্টার, স্টার বাট ডিসেবল। আবার যে লোককে আপনি এম্পাওয়ারমেন্ট করেছেন, হ্যাঁ এই তুমি করে ফেলো, ইনাবলমেন্ট করেছেন, হ্যাঁ ঠিক আছে তোমাকে ইনাবলমেন্ট সবই দিলাম, হি ইজ এ ডিসএনগেজ স্টার, বিকজ সে তো এনগেজ হয়নি। সুতরাং আপনি এমপ্লয়ি এক্সেলেন্স যদি চান, আপনাকে তিনটা ফ্যাক্টর ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে, যেভাবে এনগেজমেন্ট ইম্পর্টেন্ট, তেমনি এম্পাওয়ারমেন্ট ইম্পর্টেন্ট, তেমনি ইনাবলমেন্ট ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে এই তিনটা বিষয় নিয়ে এমপ্লয়ি এক্সেলেন্স নিয়ে বোঝাতে চেষ্টা করেছি। আমি তারপরে যেটা দেখাবো ইম্প্যাক্টটা কি। যদি আপনি সেই আগের ইকুয়েশনে ফিরে আসলাম, আপনি ইনাবলমেন্ট এবং এম্পাওয়ারমেন্ট করলেন উইদাউট এনগেজমেন্ট, ওই যেটা বলছিলাম ডিসএনগেজ স্টার, ইকুয়েশনের রেজাল্ট দেখেন, আপনি এনগেজ করেছেন, ইনাবল করেছেন, কিন্তু এম্পাওয়ারমেন্ট করেননি, পাওয়ারলেস স্টার। এদেরকে দিয়ে কোনো কাজ হবে না। আপনি এনগেজ করলেন, এম্পাওয়ারমেন্ট করলেন, কিন্তু ইনাবলমেন্ট করেন নাই, ডিসেবলড স্টার। সো রেজাল্ট গুলো খুব ভেরি সিম্পল, তিনটা জিনিস ইম্পর্টেন্ট। ইফ ইউ ওয়ান্ট টু bring employee excellence, you have to make sure engagement is properly done, enablement is properly done, and empowerment is also done. আমরা খুব শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এইচআর প্রফেশনাল হিসেবে আমরা ডে টু ডে যখন অর্গানাইজেশনে কাজ করি, এই এমপ্লয়ীদেরকে নিয়ে তো আমাদের কাজ করতে হয়। এখানে প্র্যাকটিক্যালি কিছু সিচুয়েশন আমরা ফেস করি, যে কারণে এইচআর কিন্তু সাকসেসফুলি কাজ করতে পারে না। সেই ফ্যাক্টর গুলো আমি জানি এখানে অনেক এইচআর প্রফেশনাল আছেন, আপনাদেরও এই জিনিসগুলো আমি শেয়ার করতে চাই, হয়তো আপনারা আমার থেকে আরো নতুন কিছু আইডিয়া শেয়ার করবেন আমি কোশ্চেন এন্ড অ্যান্সারে গেলে। এই বিষয়গুলো হচ্ছে হিউম্যান ক্যাপিটাল নট রিকগনাইজড অ্যাজ এ সোর্স অফ স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। তার মানে হিউম্যান রিসোর্স দিয়ে যে আসলে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ নেওয়া যায়, এটা আসলে আমাদের অর্গানাইজেশন এবং ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত পুরোপুরি কনভিন্স না। দ্বিতীয়ত হচ্ছে এইচআর এর যে চেয়ার, সেটা কিন্তু বিজনেস কিংবা অপারেশনাল সেশনে নাই বললেই চলে। একটা বিজনেস নতুন করে করা হচ্ছে, বিজনেস এক্সপানশন হবে, বিজনেস স্ট্র্যাটেজি হচ্ছে, এইচআর নিয়ে চিন্তা না, এমপ্লয়ি নিয়ে চিন্তা, এটা পরে। পুয়ার টিম ওয়ার্ক অ্যাক্রস অর্গানাইজেশন, টিম ওয়ার্ক জিনিসটাকে অর্গানাইজেশনে কিন্তু ট্রু সেন্সে টিম ওয়ার্ক নাই, গ্রুপ আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে যে কাজ করে, ডিপার্টমেন্ট গুলো গ্রুপ, দিস আর নট টিম।
এবং অনেক জায়গায় দেখবেন বিজনেস স্ট্র্যাটেজি পুয়ারলি ডিফাইন, বিজনেসের যে স্ট্র্যাটেজি যেখানে মানুষের গুরুত্ব কি সেটা ঠিকভাবে ডিফাইন করাই হয় না। এবং দেয়ার ইজ লিটল প্র্যাকটিস ফর ফরওয়ার্ড প্ল্যানিং। ফরওয়ার্ড প্ল্যানিংটা আমরা সাধারণত মানুষ নিয়ে প্ল্যানিং প্রশ্নই আসে না, আমরা একবার প্ল্যানিং দিয়ে শুরু করেছি, ওটা দিয়ে ব্যবসা চলছে। এবং পিপল রিসোর্স কে ধারণা করা হয় যে এটা হচ্ছে আনলিমিটেড, আজকে চলে গেলে কালকে একজন রিসোর্সকে আমি পাবো, এ চলে গেছে অসুবিধা নেই, আরেকটা লোককে আমি পাবো, কোনো অসুবিধা নেই, প্রচুর লোক আছে মার্কেটে। এবং ভয়েস অফ এমপ্লয়িজ আর নট ওয়েলকাম। এমপ্লয়ি যে ভয়েস দিতে পারে, যেটা আমি বলেছি আপনাদেরকে এমএনএস এর কথা, আমি বলেছি ফেডেক্স এর কথা, এমপ্লয়ি ভয়েসকে তারা ভ্যালু করে, এটাও কিন্তু অনেক অর্গানাইজেশনে ভ্যালু করা হয় না। এবং যেটা হয় অ্যাবসেন্স অফ ট্যালেন্ট কিংবা ক্যারিয়ার ম্যানেজমেন্ট। এখন ট্যালেন্ট ক্যারিয়ার ম্যানেজমেন্ট এগুলো শুধুমাত্র বইয়ের শব্দ হয়ে গেছে, প্র্যাকটিক্যালি অনেক অর্গানাইজেশনেই বলা হয় যে ট্যালেন্ট ক্যারিয়ার ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা কি, ওই লোক না থাকলে অসুবিধা নেই, অন্য লোককে আমি নিয়ে নিব, ও চলে যেতে যাচ্ছে চলে যেতে যাও। তারপরে হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট পারফরমেন্স ম্যানেজমেন্ট এন্ড ডেভেলপমেন্ট কালচার। আমাদের কালচারের সমস্যা আছে এবং আমরা সঠিক পারফরমেন্স ম্যানেজমেন্ট কালচার প্র্যাকটিস করি না। এবং ফাইনালি বলবো ডিসরিগার্ড ফর এমপ্লয়ি ওয়েলনেস। এই যে এমপ্লয়ি যারা আমার এক্সেলেন্স আনবে, যারা আমার বিজনেসের এক্সেলেন্স আনবে, তাদেরকে নিয়ে ভাবা হয় না, তাদের ওয়ার্ক লাইফ নিয়েও ভাবা হয় না। এই হলো আমার মোটামুটি ভাবে আজকের যে প্রেজেন্টেশন ছিল, আপনাদেরকে খুব সংক্ষেপে আমি চেষ্টা করেছি তুলে ধরতে। আমি এখন কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনে যাব। আপনারা যারা যিনি আছেন মডারেটর, আমি বলবো যে আপনি প্রত্যেককে প্রশ্ন করার সুযোগ দিবেন। আমি চেষ্টা করব 5 মিনিটের ভিতরে কিংবা 10 মিনিট সময় নিব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, আমরা সবার প্রশ্নেরই অ্যান্সার দিব। থ্যাংক ইউ সো মাচ সাব্বির স্যার, অসাধারণ একটা প্রেজেন্টেশন, খুব সংক্ষিপ্ত ভাবে খুব জোরালো আমাদেরকে তুলে ধরার জন্য। আর বিষয়টা হলো, যেহেতু আমরা আবারও একটু সবাই শুনতে পাচ্ছেন তো নাকি? আমরা আবারও একটু গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে একটু সরি জানাচ্ছি, আজকে যে কোনো কারণে আমরা একটু দেরি করে শুরু করতে পেরেছি। ইভেন আজকের যিনি ট্রেনার বা ফ্যাসিলিটেটর সাব্বির স্যার, উনি কিন্তু ওনার পরিচয়টা আমরা প্রথমে দিতে পারি নাই। আমরা একটু সবাই চিনি ওনাকে যারা জয়েন করেছেন। আজকে 100 জনের উপরে জয়েন করার কথা ছিল, হয়তোবা পরবর্তী মেইলের জন্য সবাই জয়েন করতে পারে নাই, পাই নাই লিঙ্ক গুলা, এই জন্য। তো সাব্বির স্যার হলো প্রায় 35 বছর উনি জব করেছেন বিভিন্ন জায়গায়, বড় বড় প্রতিষ্ঠানে, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানেই এক্সিকিউটিভ ডিরেক্টর টু ডিরেক্টর লেভেলের। এবং উনি যদি ধরি ডিবিএল এর এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন, রবিতে কাজ করেছেন, বর্তমান সিটি গ্রুপের এইচআর ডিরেক্টর, এছাড়াও বিভিন্ন নোভার্টিসে কাজ করেছেন এবং বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন। সবচাইতে বড় গুণ হলো উনি খুব হাসি মুখে, চমৎকার ওয়েতে আপনি যে কোনো প্রবলেম বলবেন, সাব্বির স্যার দেখবেন কি মিনিটের ভিতরে সবাইকে এটা সলিউশন করে দিছে। এটা সবচেয়ে বড় গুণ ওনার। তো স্যারের জন্য আমরা সবাই ভিডিওটা একটু অন করি, যে প্রশ্নগুলো করবেন সব প্রশ্নের অ্যান্সার আশা করি সাব্বির স্যার আজকে দিবেন। উনি তার থেকে বড় কথা, উনি এখন এইচআর ক্লাব নামে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, যেখানে প্রায় 100টা কোম্পানির হেড অফ এইচআর আছেন, যেটার প্রেসিডেন্ট হিসেবে উনি আছেন। এবং এইটার স্বপ্ন ওনার হলো প্রত্যেকটা, যেহেতু এইচআর এর যে লোকজনগুলো আছে, আমরা শুধু কাজ করি, অন্যের জন্য করি, আমাদের রিক্রিয়েশনের কোনো ব্যবস্থা নাই, আমাদের অনেক কিছুর অভাব আছে, এগুলা সমস্ত কিছু দূর করার জন্য এইচআর ক্লাবটা গঠন করা হয়। এবং এটা আমাদের প্রতিষ্ঠান, এখানে জিম আছে, এখানে আমাদের খেলার মানে আপনার মনোরঞ্জন করার জন্য, খারাপটা না পজিটিভ মনোরঞ্জন করার জন্য যা যা দরকার এইচআর ক্লাবে সব আছে। এবং আপনারা চাইলে ওখানে বনানীতে যে যদি চান, আমাদের বড় একটা মিটিং রুম আছে, এ সব কিছু করতে পারেন, যেটা পরিচালনা করতেছে আমাদের সাব্বির স্যার। ঠিক আছে, উনি ওটার প্রেসিডেন্ট, আমি নিজেও একজন ওটার ফাউন্ডার মেম্বার। তো থ্যাংক ইউ। সবাই ভিডিওটা যদি অন করতেন আপনাদেরকে দেখতাম, প্লাস আপনারা সবাই ওপেন থাকলো। আর আমি চেষ্টা করব এই রেকর্ডিংটা সবাইকে দিয়ে দেওয়ার জন্য। আমরা যেহেতু আজকে ফেসবুকে যেতে পারি নাই, সাব্বির স্যার আমাদেরকে একটা রেকর্ডিং একটা অ্যাসাইনমেন্ট দিবেন। এই অ্যাসাইনমেন্টটা আমরা সবাই এখানে যারা আছি আমাদের ফেসবুক গ্রুপে যে অ্যাসাইনমেন্টটা আমরা দিয়ে দিবেন, আমরা আর মেইল করব না, আমরা সবাই ফেসবুক গ্রুপে যে আপনারা অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবেন, সাব্বির স্যার দিলে। এখন
যেহেতু এই যে 35 বছরের এক্সপিরিয়েন্স একটা লোক আমরা সামনে পেলাম, আজকে আমরা ছাড়তে চাচ্ছি না, যেহেতু একটু সমস্যা হয়েছে। আমরা সমস্ত প্রশ্নের অ্যান্সার নিতে চাই। আমরা জানি অনেকেই, আমি আজকে আমার প্রত্যেক গ্রুপেও বলে দিয়েছিলাম, আজকে যিনি আছেন এইচআর এর সব বিষয়ে তিনি অবগত আছেন। এর ভিতরে একটু বলে নিই, আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের একজন মালিক পক্ষের লোক, যিনি একটা গার্মেন্টসের মালিক। উনি ছিলেন প্রথম থেকেই ছিলেন, দারা ভাই। উনি সুদূর ইউএসএ থেকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন। দারা ভাই কি আছেন? দারা ভাই কি আছেন? আছেন উনি, আমি ওনাকে দেখতে পাচ্ছি, উনি আছেন। আচ্ছা, সোহেল, দারা ভাইয়ের কাছ থেকে আমরা কিছু জানবো যে এই সময় এইচআর সম্পর্কিত কিছু, তারপরে আমরা আপনার কাছে প্রশ্ন উত্তর করব। মিউট হয়ে আছেন, ওনাকে আনমিউট করতে হবে, ওনার কথা শুনতে পাচ্ছি না। ওকে ওকে, আকরাম যদি একটু দারা ভাইকে একটু আনমিউট করে দেন, আমরা একটু দারা ভাইয়ের কাছে যেতে চাই। উনি সুদূর যুক্তরাষ্ট্র থেকে জয়েন করেছেন। উনি একটা গার্মেন্টস এর মালিক, কিউ পয়েন্টস এর মালিক এবং অনেক বড় গার্মেন্টস। উনি লকডাউনের সময় ইউএসএ তে চলে যাওয়ার কারণে বাংলাদেশে এখন আসতে পারতেছে না, এটা একটু তারপরে ওখান থেকে ওনার গার্মেন্টসটা এখানে পরিচালনা করতেছেন। আমাদের সাথে প্রথম থেকেই আছেন, গ্রিন নেচার এর প্রত্যেকটা প্রোগ্রামেই উনি থাকেন। তো দারা ভাই, কে স্যার মনে দূরে বা কি কানেক্টেড করলাম? নাই, কারণ আমি আনমিউট করতে যাচ্ছি স্যার করতে। ওই ঘরে পেয়ে আসলাম না। আচ্ছা, আমরা এখন প্রশ্নটা নিই সোয়া সবাই। 11টায়। আমরা প্রশ্নটা নিই, ওকে? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকের সেশন থেকে, এমপ্লয়ি এনগেজমেন্ট, জামাইয়ের গ্রামে তো ট্রান্সফার করে নেওয়ার কথা। আপনারা একটু হাত উঁচু করবেন, আমরা সবার প্রশ্ন নিব। হাত উঁচু করবেন যারা তাদের সবার প্রশ্ন আমরা নিব। একটু হাত উঁচু করেন, হাতটা দেখান, আমরা নিয়ে নিচ্ছি। ওকে, সাইফুল কিছু বলতে চাচ্ছেন? সাইফুল বলেন আপনার প্রশ্ন। আপনার রাইজ হ্যান্ডে যে একটু হ্যান্ডটা উঠাইলে আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে নেব। ওকে, সাজ্জাদ ভাই প্রথমে হাত উঠেছেন, ওনার প্রশ্নটা মনে হয় আমরা নিতে পারি। ওকে ওকে, সাজ্জাদ ভাই, জি বলুন। জি প্রশ্ন করুন। স্যার, হ্যালো, শোনা যাচ্ছে স্যার? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। স্যার, আমি অ্যাকচুয়ালি স্যার মিটিংটা আমার জন্য একটু ইম্পর্টেন্ট ছিল। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করছি, এখন 3য় বর্ষ বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। সো জি জি স্যার, আমি অ্যাকচুয়ালি মিটিংটা একটু মিসিং করছি। সো আমি যদি মিটিংটাকে আবার পেতে পারি ফেসবুকে বা? জি, আপনি রেকর্ডেড জিনিসটা পুরোটাই পাবেন, বুলবুল শেয়ার করে দেবে পুরো প্রোগ্রামটা। বুলবুল, আমরা প্রোগ্রামটা আমাদের ফেসবুক পেজে গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশ, এই পেজে আমরা শেয়ার করে দিব। ওখানে অ্যাসাইনমেন্ট সহ এইটাই রেকর্ডেড ভার্সনটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন, যদি কোনো সমস্যা না হয়। এখন পর্যন্ত রেকর্ডিং হচ্ছে। জি ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা পরবর্তীতে যেতে পারি চৌধুরী রিপন ভাই। স্যার ধন্যবাদ, এটা খুবই নলেজেবল সেশনের জন্য। প্রথমেই আমার প্রশ্নটা হচ্ছে, এই যে স্যার যে বললেন যে সেলফ এঙ্গেজমেন্ট, এমপ্লয়ীদের সেলফ এঙ্গেজমেন্ট বিষয়টা, আমি একটু জানতে চাইবো, মানে বাংলাদেশের কনটেক্সটে, বাংলাদেশের টিপিক্যাল বাংলাদেশের অর্গানাইজেশন গুলো, লোকাল অর্গানাইজেশন গুলোর কনটেক্সটে আসলে এই সেলফ এঙ্গেজমেন্ট হওয়ার মতো যে কালচার বা এনভায়রনমেন্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আশা করা হয়, এটা কি আদৌ আসলে ওনারা কতটুকু ওনাদের দিক থেকে, মানে এমপ্লয়ারের দিক থেকে কতটুকু মানে পজিটিভ অ্যাপ্রোচ আছে ওনাদের বাংলাদেশের টিপিক্যাল বাংলাদেশের লোকাল অর্গানাইজেশনগুলোর রেসপেক্ট? ধন্যবাদ। আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকেরই হয়তো এই প্রশ্নটা মনে ছিল। আমার এই প্রশ্নটা উত্তর দিলে সবার উত্তর ক্লিয়ার হয়ে যাবে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আসলে ব্যাপার হচ্ছে কি, যে আমরা এই যে আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে আমরা যে অ্যাওয়ারনেসটা নিজেদের ভিতরে নিলাম, আসলে কি হওয়া উচিত আর কোথায় আমরা আছি। দেখেন, আপনার মালিক কিংবা আপনি যখন ম্যানেজমেন্টে, আপনি যখন ম্যানেজার, মানে আমরা তো মাঝে মাঝে ম্যানেজমেন্টেও কাজ করি, আবার এমপ্লয়ি হিসেবে কাজ করি, আবার অনেকে আমরা মালিকও আছি। তো এই জিনিসটা মালিক পক্ষকে বোঝাতে হবে যে যদি এমপ্লয়ি এক্সেলেন্স না হয়, আপনার বিজনেস এক্সেলেন্স হবে না। আপনার বিজনেসের স্বার্থেই কিন্তু আপনাকে এমপ্লয়ি এক্সেলেন্স করতে হবে। আমরা সেটা যদি দেখি, অ্যাকচুয়াল এনভায়রনমেন্ট, অ্যাকচুয়াল কালচার আসলে অনুপস্থিত। অনেক অর্গানাইজেশনে এই এনভায়রনমেন্টটা নাই, কালচারটা নাই।
আপনার ইউনিভার্সিটি থেকে একটা লোককে ধরে আনা হয়, কিংবা সিভি দিলে বিডি জবস থেকে লোক পাওয়া যায় খুব সহজেই, লোকটাকে নিয়ে বলা হবে জয়েনিং করে দাও, জয়েনিং করে দেওয়া হলো, কালকে বলা যে জয়েন করার জন্য, কাজে যে যোগদান করার জন্য। তিনটা ইর কথা যে আমরা বলেছি, যে এমপ্লয়ি এক্সেলেন্সের কথা, এটা যদি আমরা ভাবতাম, ওই লোক কিন্তু সাকসেসফুল হতো ওয়ার্ক প্লেসে গিয়ে। আমরা 2টা দিন সময় দিনে তাকে এনগেজ করার জন্য, যে আচ্ছা আসেন আপনাকে আমি করে দেখাই। সো এটা আমাদের সমস্যা আছে, আমি এগ্রি করি আপনার কথা চৌধুরী রিপন, যে আমাদের আসলে অর্গানাইজেশনে, অনেক অর্গানাইজেশনে এই সমস্যাগুলো আছে, এনগেজমেন্টের সমস্যা আছে, ইনভলভমেন্টের সমস্যা আছে। মানে এই তিনটা কিন্তু আপনি একসাথে খুব ডিফিকাল্ট পাওয়া, এক্সেপ্ট দ্য মাল্টিন্যাশনাল কোম্পানিজ। আমি কি একটু যোগ করতে পারি? জি শিওর। আমি আমার হচ্ছে আমি যা দেখলাম, আমার এক্সপেরিয়েন্স, আমি কয়েকটা জায়গায় কাজ করেছি এই ছেড়ে, আমি যা দেখলাম এমপ্লয়িরা অনেক যখন জয়েন করে তখন অনেক এনথুজিয়াস্টিক থাকে। জি জি। কিন্তু এই যে আপনি গ্রাফটা দেখালেন, এই যে নামাটা, ওই এনথুজিয়াজমটা কোনো কারণে, হয়তো এটা তার বসের কারণে, বা এইচআর ডিপার্টমেন্টের কারণে, বা মালিক পক্ষের কারণে, মানে কোনো ভাবে এটা রিটেইন করতে সে পারে না, তখন তার গ্রাফটা নিচের দিকে নামতে থাকে। জি, ইউ আর কারেক্ট। এটা টিপিক্যালি বেশিরভাগ জায়গায় আমি এটা দেখছি। তো ইউ আর ভেরি কারেক্ট। তার মানে এনগেজমেন্টটা কোনোভাবে প্রতিটা অর্গানাইজেশনে হয়, মোটামুটি জয়েন করেছেন, ঠিক আছে, ওরিয়েন্টেশন দাও, এটা হয়তো হলো, ওই এনগেজমেন্ট মোটামুটি হয়, পুরোটা হয় না। ইনেবলমেন্টের ওখানে গিয়ে দেখা যায় সমস্যা, এমপাওয়ারমেন্ট তো নাই বললেই চলে, অ্যাজ এ রিজাল্ট ওই এমপ্লয়ি প্রোডাক্টিভিটি কিছু দিতে পারে না। জি জি জি, তুমি জাস্ট তুমি এটা করো, এটা করো, এটা করো, এভাবে চলুক, এমপাওয়ারমেন্টের কিছুই নাই, এনাবলমেন্টটা কিছু আর এনগেজমেন্টটা থাকে। জি, এটা যেটা হয়, আমি আপনাদেরকে আজকে সেশনের মাধ্যমে বুঝিয়েছি, একজন ডাক্তার হিসেবে আপনি কিভাবে রোগ নির্ণয় করবেন। আপনাকে ইকুয়েশন গুলো দিয়েছি কেন, আপনার সামনে যদি কোনো প্রবলেম নিয়ে আসে, স্যার এই লোকটা কাজ করে না, মার্কেটিং এর হেড এসে বললো স্যার এই লোকটা কাজ করে না, আপনি বলবেন দাঁড়ান আমি একটু ইকুয়েশনে ফেলি, আপনি অ্যাসেস করে বলে দিতে পারবেন ওই লোকের সমস্যা কি, কেন কাজ হচ্ছে না, আগে ভালো কাজ করতে এখন ভালো কাজ করে না, বলেন দাঁড়ান আমি ডায়াগনোসিস করে দিই, আপনি ডায়াগনোসিস করতে পারবেন। সো এটাই হলো বেনিফিট। থ্যাংক ইউ স্যার, আপনার সেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আবারও ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু পরবর্তীতে যাব আসগর ভাইয়ের কাছে যাব, উনি হাত উঠিয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাকে ধন্যবাদ, একটা দারুণ একটা সেশন আপনি আজকে নিয়েছেন, খুবই ইনফরমেটিভ এবং হেল্পফুল একটা সেশন ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়ে। স্যার দেখা গেছে যে যখন একটা অর্গানাইজেশনে দেখা গেছে দুইটা পার্টির সাথে যে কোনো কনফ্লিক্ট হয়, তখন দুইটা পার্টি, বোথ অফ দ্য পার্টিস, তারা তার জায়গা থেকে যুক্তি এবং তার জায়গা থেকে দেখায় যে না আমি ঠিক। তো সেই ক্ষেত্রে স্যার এইচআর ম্যানেজারকে তার জায়গা, এই সকল পরিস্থিতিতে কি ধরনের মেকানিজম ইউজ করতে পারে এই প্রবলেমটা হ্যান্ডেল করার জন্য? আপনি যেটা বলেছেন প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমস্যা হলো আমাদের আজকের যে সেশন সেটা ছিল এমপ্লয়ি এক্সেলেন্স নিয়ে, আমি খুব সংক্ষেপে আপনাকে উত্তরটা দিচ্ছি। কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে গেলে কনফ্লিক্টের অনেকগুলো অ্যাপ্রোচ আছে। একটা আপনার উইন উইন অ্যাপ্রোচ, যে যেখানে দুজন পক্ষ কনফ্লিক্টে ইনভলভ, আমি কোনোভাবেই তাদেরকে কোনো কথাই শোনাতে পারছি না, আমি তৃতীয় একটা প্রস্তাব দিব যাতে দুইজনই উইন উইন ফিল করে। কাউকে বলবো না তোমারটা রাখলাম না, তোমারটা রাখলাম না, আমি বললাম তোমাদের শুনেছি, আমি একটা প্রস্তাব দিচ্ছি, এভাবে তোমরা কাজটা করো। এই অ্যাপ্রোচটাকে বলে উইন উইন, যেটা সাধারণত এইচআর করে থাকে ইন দি লাইট অফ দ্য পলিসিজ এন্ড প্রসিডিউর অফ দি অর্গানাইজেশন। এইচআর এই ভূমিকাটায় মাঝে মাঝে অবতীর্ণ হয়। আরেকটা হচ্ছে ফর্মাল প্রসেস, যেখানে গ্রিভেন্স দেয় এক পক্ষ, যে এই অনুযোগগুলো সেগুলো শুনে তদন্তের ব্যবস্থা করে, হিয়ারিং এর ব্যবস্থা করে সেই কনফ্লিক্ট গুলোকে ম্যানেজ করতে চেষ্টা করে এইচআর। আর আরেকটা প্রসেস আছে যেটা হলো যে আপনি কাজের স্বার্থে এখন কাজ চালাতে হবে, ফ্লোরে কাজ চালায় নিতে হবে, এই যা বলি তাই করো, তুমি এত কথা বলো না, তোমার এত কথা বলার দরকার নেই, আমি যা বলি তাই করো, আমরা এখানে এই সিদ্ধান্ত দিলাম, এটা করতে হবে। সো মাঝে মাঝে আমরা আদিষ্ট হয়ে আবার কাজ করি কনফ্লিক্টিং সিচুয়েশনে, এতে কনফ্লিক্ট রিজলভ হয় না। আবার আমাদের যদি সুযোগ হয় কখনো, আমরা পরবর্তী সেশনগুলোতে বলবো কনফ্লিক্ট নিয়ে, আমি আবারও শেয়ার করতে চেষ্টা করবো আমার ইনসাইট যদি থাকে। থ্যাংক ইউ। আপনাকে তো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাকে তো ছাড়তেছি না, আপনি কি করে মনে করেন যে একটা প্রোগ্রাম করেই মাপ পেয়ে যাবেন? আমরা গ্রিন এইচআর আপনাকে সবসময় চাবো। আমি তো গ্রিন টি শার্ট পরে বসে আছি আজকে আপনাদের সাথে, সেই জন্যই। থ্যাংক ইউ। আমরা একটু পরবর্তীতে যাব। আমরা সবাই ভিডিওটা অন করতে পারি, এখন দেখতে পারি সবাইকে। লুৎফর রহমান ভাই, আপনার প্রশ্ন ছিল, একটু যদি করতেন। জি, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
স্যার আপনার সেশনটা খুব ভালো লাগছে, খুব উপভোগ করলাম। তো আমার প্রশ্নটা হচ্ছে এই যে আপনি যদি একটু আরো আরো একটু এক কথায় সহজে বুঝিয়ে দিতেন যে এম্পাওয়ারমেন্ট আর এই যে এঙ্গেজমেন্ট আর ভলভের মাঝখানে যে এই পার্থক্যটা যে এক কথায় একটু বুঝিয়ে দিতেন, এই শর্ট করে ছোট্ট করে। এনগেজমেন্ট হচ্ছে, আমার একটা কোশ্চেন আছে। জি জি, একটা কোশ্চেন হচ্ছে একটা এমপ্লয়ি যখন S1 এ থাকে, আপনি যে ডায়াগ্রাম দেখালেন S1 এ থাকে, তখন তাকে বলা হয় যে উঠে করো ফটোকপি করো, এইগুলো সেইগুলো যে ফুট মার দেওয়া হয়, তখন তার মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় যে আমি কি এখানে মাস্টার্স পাস করে এই কাজ করবো, আমি এই কাজ করতে আসছি। তখন ওই এমপ্লয়িটা তার মেন্টালিটি এই জায়গায় কিভাবে সেট আপ করতে চায় এটা যদি একটু বলেন, যে কিভাবে এখান থেকে উপরে যেতে পারি। এই যে ধরেন আজকে যারা এডুকেটেড হলেন তারা কিন্তু আর কোনো সময় কোনো চাকরিতে ঢুকলে মানে যে আপনি 10 বছরের এক্সপেরিয়েন্স নিয়ে যদি চাকরিতে ঢুকেন আর 5 বছরের এক্সপেরিয়েন্স নিয়ে ঢুকেন, আপনি জানেন S1 এ যেখানে ঢুকবেন অর্গানাইজেশনে S1 মানে আমাকে অনেক কথা বলা হবে, আমাকে সাপোর্ট কম দেওয়া হবে, এটাই বাস্তব। এই যে আপনি শিখলেন এভাবে কিন্তু আমাদের সব, আমি যে অর্গানাইজেশনগুলোতে কাজ করি আমি নিউ জয়েনারদেরকে চেষ্টা করি বোঝাতে যে ভাই তুমি এখন যে জায়গায় আসছো এখানে তোমাকে নানান কথাবার্তা বলবে, তুমি শুনবা, তুমি ডেলিভারি করতে থাকো, বাট কিপ অন ডেলিভারিং, ডোন্ট গিভ আপ, হতাশ হওয়ার কোনো কিছু নাই। সুতরাং আমরা নিজেরা জানবো, অন্যদেরকে অ্যাওয়্যার করব, এই ডেভেলপমেন্ট সাইকেলটা ভাই তোমাকে এইভাবে তুমি S1 S2 S3 S4 এইভাবেই তোমার ডেভেলপমেন্ট হবে। হয় কি আমরা অর্গানাইজেশনে জয়েন করি, 3 মাস পরে আরেকটা অফার আসে, আমি হয়তো S1 এ আছি, কিংবা 6 মাস পরে কিংবা 7 মাস পরে অথবা 1 বছর পরে একটা অফার আসে, আমি তখন S2 তে থাকা অবস্থায় কি হয়ে যাবে, তখন চাকরিটা ছেড়ে দিয়ে আরেকটা অর্গানাইজেশনে চলে যাই ঠিকই, কিন্তু আমার তো S4 এ যাওয়া হলো না, আমি ওই অর্গানাইজেশনে গিয়ে আবার কিন্তু S1 এ যাই। এই জিনিসটা বুঝতে হবে যে আমি একটা কাজের পুরোটা না শেখা পর্যন্ত S1 S2 S3 S4 মানে কি, এই জবের আমি মার্চেন্ডাইজার, আমি পুরোটা বুঝেছি, আমি HR ম্যানেজার, আমি পুরোটা বুঝেছি, S4 পর্যন্ত গিয়েছি, তারপরে চেঞ্জ করেন। চাকরি চেঞ্জ করার ক্ষেত্রে আমি বলবো এই লার্নিং কার্ভটার দিকে খেয়াল রাখবেন, এবং এটা খুব ইম্পর্টেন্ট আমাদের দেশে। থ্যাংক ইউ স্যার। আমরা এরপরে যাব SM আসিফ হাসান অভি, আমাদের গ্রিন এইচআরের অ্যাক্টিভ কর্মী। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, অনেক নলেজেবল সেশন ছিল। আমার প্রশ্নটা হচ্ছে এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, এমপ্লয়ি এনাবেলমেন্ট এন্ড এমপ্লয়ি এম্পাওয়ারমেন্ট, তিনটা মিলে এমপ্লয়ি এক্সিলেন্স, এই তিনটা, হ্যাঁ, এমপ্লয়ি এক্সিলেন্সটা ধরে রাখার জন্য কিংবা ডেভেলপ করার জন্য পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম কতটুকু ভূমিকা পালন করতে পারে? আপনি দেখেন পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, সেটা কিন্তু পার্ট অফ হোয়াট, এমপ্লয়ি ইনাবলমেন্ট। মানে আপনি যদি একটা জবে যদি লোকজনকে এনগেজ করলেন, কিন্তু তাকে আপনি পলিসি, পারফরম্যান্স ম্যানেজমেন্টের পলিসি দিলেন না যে কি করলে আসলে তার কাজ মানে ক্লিয়ার করতে হবে প্রথম থেকে, যে ভাই তোমার কাছে কিন্তু এক্সপেকটেশন এই, একটা লোককে যদি এক্সপেকটেশন না বলে দেন, যদি বলে দেন যাও তুমি কাজ করো, দেখবো আমি তুমি কিরকম করতেছো, সে তো স্বাভাবিকভাবে গিয়ে সে যদি তার টার্গেট না দেখতে পারে, তাকে আপনার বলে দিতে হবে ভাই তোমার কাছে আমার 7 দিনে এক্সপেকটেশন নেই, 15 দিনে এক্সপেকটেশন নেই, মাসের শেষে এক্সপেকটেশন নেই, 6 মাস পরে তোমার কাছ থেকে এই চাই, 1 বছর পরে তোমার কাছে এই চাই। এই কথাগুলো যদি আমি কমিউনিকেট না করি, আমি তাকে ইনাবল করলাম কিভাবে? তাহলে পারফরমেন্স ম্যানেজমেন্টের প্রশ্নই আসে না। পারফরমেন্স ম্যানেজমেন্ট মানে বছরে একবার অ্যাসেস করলাম, পারফরমেন্স ম্যানেজমেন্ট হয়ে গেল, সেটা না। আপনার ডেইলি তার কাছে কি প্রত্যাশা, সাপ্তাহিক কি, 15 দিনে কি, 30 দিনে কি, ক্লিয়ার করে দিতে হবে। বুঝতে পারলাম? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মাহমুদুল হাসান, আপনি হাত তুলেছিলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল বাংলাদেশে এইচআর প্র্যাকটিসের ব্যাপারে। বাংলাদেশে বেশিরভাগ অর্গানাইজেশনে দেখা যায় সিভিল এমপ্লয়ীদেরকে শাসন করার জন্য এইচআর এ বসায় আর্মির লোক, আর্মির প্রশাসক বসায়, যারা বেসিক্যালি সিভিল মেন্টালিটি বুঝে না। সিভিল মেন্টালিটি না বোঝার কারণে ওরা এমন ভাবে শাসন করে যেটাতে এমপ্লয়ীদের না বিশ্বাস উঠে যায়। এখন এই ব্যাপারটা করার বাংলাদেশি প্রেক্ষাপট থেকে কারণটা কি, এটা একটু জানতে চাই। ওকে, এটা হচ্ছে যে ধরেন আর্মির ম্যানেজমেন্টকে দিয়ে কিংবা আর্মির একজন প্রফেশনালকে দিয়ে আপনি অর্গানাইজেশনে কাজ করাবেন, ওরা আর্মিরাও মানুষ, তাতে কোনো অসুবিধা নেই। প্রশ্নটা হচ্ছে মাইন্ডসেটের ব্যাপার। যদি একজন আর্মি থেকে রিটায়ার করে এসে উনি যদি সিভিল প্রফেশনে আসেন, ওনার যদি সেই নলেজ এন্ড কম্পিটেন্সি থাকে, অবশ্যই উনি ভ্যালু অ্যাড করতে পারবেন। আপনাকে বুঝতে হবে আসলে সব আর্মির লোক কিন্তু এক না, কিছু লোক আছে যারা নলেজ এন্ড কম্পিটেন্সি নিয়ে আসে এবং তারা খুব ভালো ডেলিভারি করে। আবার কোন লোক যদি মনে করেন যে কোনো নলেজ কম্পিটেন্সি নাই, আপনি তাকে এনে দিয়ে দিলেন একটা চাকরিতে, ডেফিনেটলি তার কাছ থেকে ডেলিভারি করাটা খুব এক্সপেক্ট করাটা খুব
প্র্যাকটিক্যাল হবে না। তো এটা কোনো কোনো প্রতিষ্ঠানে হয়, বাট আমি বলবো স্টিল আমাদের অনেক আর্মির লোক আছেন যারা রিটায়ার করে এসে, যারা সামরিক বাহিনী থেকে এসেও সিভিল প্রফেশনে ভালো ভ্যালু অ্যাড করছেন, প্রকিউরমেন্টে আছেন, সাপ্লাই চেনে আছেন, প্রোডাকশনে আছেন, অনেকে ভালো করছেন। আবার অনেকের ক্ষেত্রে একেবারে সরাসরি এসে ওই প্লাগ ইনটা ঠিক মতো হয় না। আপনি যদি এনগেজমেন্ট ঠিক মতো না করে যদি লোকটাকে বলেন ইউ স্টার্ট টেকিং ডিসিশন, মানে আপনি এম্পাওয়ারমেন্ট করছেন, আপনি যান ফ্যাক্টরিতে ডিসিশন নিয়ে নেন, 10-5টা লোকজনকে ফায়ার করে দেন, তাহলে তো বুঝতেই পারছেন যে কি হবে। এনগেজমেন্ট আর ইনেবলমেন্ট ছাড়া সে এম্পাওয়ারমেন্ট নিয়ে যখন ফ্যাক্টরিতে যাবে তখন পরিস্থিতি কি হতে পারে বুঝতেই পারছেন। থ্যাংক ইউ। আমরা আমাদের নিয়মিত একজন লার্নার, যে নিয়মিত মুশফিকা ফারজানা জুথি, জি আপনি হাত তুলেছিলেন। আসসালামু আলাইকুম স্যার, এত সুন্দর একটা সেশনের জন্য। স্যার আমার একটা জিজ্ঞাসা ছিল, কেন 3C এর ব্যাপারে ম্যানেজমেন্ট এত অনীহা প্রকাশ করে? আমাদের খুব কম জায়গাতে 3C এর অ্যাপ্লিকেশনটা দেখা যায়। জি, সুন্দর প্রশ্ন, থ্যাংক ইউ ভেরি মাচ। অনীহা একটাই, সেই ম্যানেজমেন্টই অনীহা প্রকাশ করে যারা বোকা। যারা চালাক তারা কিন্তু অনীহা প্রকাশ করবে না, কারণ আপনি যদি না থাকেন আরেকজন লোককে সহজে পাওয়া যায়। আমাদের সাপ্লাই বেশি, ডিমান্ড কম, মানে বাজারে যদি প্রচুর পরিমাণে সাপ্লাই থাকে আর ডিমান্ড যদি কম থাকে, আপনার যে অবস্থাটা হয়, আমাদের দেশে অবস্থাটা হচ্ছে সেটা, জব মার্কেটে সাপ্লাই অনেক, ডিমান্ড খুবই কম, পজিশন খুবই কম। সেই কারণে আর এত কেয়ার নেওয়ার প্রয়োজন অনেক সময় মালিক হয়তো মনে নাও করতে পারে, মনে করতে পারে একটা লোক গেলে আরেকটা লোক আসবে, অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ওই যে ডেভেলপমেন্ট সাইকেলের S1 S2 S3 S4, আপনি প্রতিবারই লোক নিবেন, লোক S1 কিংবা S2 স্টেজে গেলেই লোকটা চলে যাবে, তারপর আবার আরেকটা লোককে নিবেন, সে আবার S1 দিয়ে শুরু করবে। অর্গানাইজেশনের জন্য কিন্তু ক্ষতি এটা, বুঝতে পারলাম। থ্যাংক ইউ। মামুন ভাই, তাইমুল ইসলাম ভাই, মামুন ভাই। ধন্যবাদ বুলবুল ভাই। সাব্বির স্যার আপনাকে অনেক ধন্যবাদ, সুন্দর একটা নাইস, অত্যন্ত সুন্দর একটা সেশনের জন্য। আচ্ছা, আমার এই মতো যেটা বললেন 3C এর ব্যাপারে যেটা বললেন, এখানে আরেকটা আমার কাছে অ্যাড আছে। এটা হচ্ছে যে আমাদের মিড লেভেল ম্যানেজমেন্ট যারা আছে তাদেরও এখানে একটা সমস্যা আছে, শুধুমাত্র যে মালিক পক্ষের সমস্যা তা না, যে মিড লেভেল ম্যানেজমেন্টে অনেকে আছে যে তারা অধস্তনদেরকে কাজ শিখাইতে চায় না। ফলে হচ্ছে যে অধস্তন যে আসলে উপরে উঠবে, তার যে ক্যারিয়ারটা গ্রোথ হবে, সেটা অনেক ক্ষেত্রে হয় না। আবার ডিপার্টমেন্টের যে সিনিয়র পজিশনে যে থাকেন, সে মনে করে যে আমি যদি কাজ শেখাই তাহলে আমার পদটা সম্ভবত খালি হয়ে যেতে পারবে বা আমার কেয়ারটা হয়তো থাকবে না, এরকম একটা মেন্টালিটিও আছে। তো আসলে এটার সাথে অ্যাড করলাম, মনে করলাম। আর আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে যে আমরা এই যে 3E যেটা আমরা করলাম, এর সাথে আসলে অর্গানাইজেশনাল কালচার এবং বিহেভিয়ার আসলে কেমন, এটার নিচে ওতপ্রোতভাবে জড়িত, এটার ইম্পর্টেন্স আসলে কতটা? সবথেকে ভাইটাল ইম্পর্টেন্স হচ্ছে মোটিভেশনের জন্য। আপনি ইকুয়েশন গুলোতে যদি যান, একজন লোকের মোটিভেশন বলতে তার অ্যাটিটিউড থাকলেই হবে না, সিচুয়েশন বলতে আমি বলছি অর্গানাইজেশনাল কালচার। তার মানে অর্গানাইজেশনের যদি কালচার রাইট না থাকে, আপনি ওই ইকুয়েশনটার দিকে তাকান যে অ্যাটিটিউড মাল্টিপ্লাইড বাই সিচুয়েশন ইকুয়াল টু মোটিভেশন। তার মানে অ্যাটিটিউডকে সিচুয়েশন দিয়ে গুণ করলে মোটিভেশন হয়। তার মানে আপনি যদি একটু ভালো কালচার দেন আর একটা পজিটিভ অ্যাটিটিউডের লোক যদি আপনার অর্গানাইজেশনে আসে, সে কিন্তু মানে মাল্টিপ্লাইং ইফেক্ট, মোটিভেশন অনেক বেশি হবে তার, সে কিন্তু ঝাঁপিয়ে পড়বে কাজে। সুতরাং কালচার প্লেজ এ ভাইটাল রোল ইন দ্য অর্গানাইজেশন ফর ক্রিয়েটিং মোটিভেশন। থ্যাংক ইউ মামুন ভাই। আরেকজন ইসরাত জাহান ফিজা আপু, আপনি একটা প্রশ্ন করবেন মনে হয়। আসসালামু আলাইকুম স্যার, আপনার সেশনটা আমার অনেক ভালো লেগেছে, আসলে অনেক কিছু জানতে পেরেছি। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, কোনো অর্গানাইজেশনে ইন্টারনাল চেঞ্জ হয় অনেক সময়, হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো অথরিটি কোনো লেটার ইস্যু না করে তাকে মানে ইন্টারনাল চেঞ্জ করে। তো আমি বলবো যে এই ক্ষেত্রে একজন এমপ্লয়ের উপর দেখা যাচ্ছে সবার মানসিক অবস্থা সবসময় একরকম থাকে না, হ্যাঁ, তো তাকে সময় দেওয়া বা তার ওখানে যাওয়ার কিছু প্রসেসিং এরও ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে কি প্রতিষ্ঠান ওই এমপ্লয়িকে উইদাউট কোনো নোটিস কি ইন্টারনাল চেঞ্জ করতে পারে?
পারেন। এটা সমস্যা হচ্ছে ইনাবলমেন্টের। ইনাবলমেন্ট হচ্ছে এক জায়গা থেকে আরেকটা লোককে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবেন, আপনি তাকে ইনাবল করতে হবে। যেখানে পাঠাবেন সেখানে কমিউনিকেট করতে হবে, যেখান থেকে যাবে সেখানে কমিউনিকেট করতে হবে। এর সাথে সম্পর্কিত যারা আছে তাদেরকে কমিউনিকেশন না করলে এমপ্লয়ি ইনাবলমেন্ট হবে না। ওই লোকটা ওখানে গিয়ে সমুদ্রে পড়ার মতো অবস্থা হবে, সে সাঁতরাবে, কুল কিনারা পাবে না। এটা খুব ডিফিকাল্ট, এটা করা উচিত না। ওকে, থ্যাংক ইউ স্যার, আমি আমার উত্তর পেয়ে গেছি। অনেক প্রশ্ন এখন পর্যন্ত যারা হাত তুলেছিলেন, আমরা একজন হাত তুলে নামিয়ে ফেলছেন, এজন্য দিতে পারি নাই। অলমোস্ট শেষ পর্যায়ে আমরা দেখতেছি যে ওই যে আমাদের দারা ভাই একটু হাঁটতেছেন দেখতেছি, তো আমরা ওনার কাছে যাওয়ার আগে আমরা তার কাছে যাব। সাব্বির স্যারকে অসংখ্য ধন্যবাদ, আপনার কাছে আবার আসতেছি গ্রিন নেচারকে টাইম দেওয়ার জন্য। আপনি পরবর্তীতে আবার টাইম দিবেন, আপনি বললেন, আমরা কৃতজ্ঞ। তো স্যারকে আমরা একটু হাতে তালি পরেই দিচ্ছি, তার আগে একটা ঘোষণা দিয়ে নিই। আমাদের যে গ্রিন নেচার প্রফেশনাল বাংলাদেশের টিওটি প্রোগ্রাম যেটা চলতেছিল গত মাসে হয়েছে, যেখানে আপনারা জানেন 30 জন অংশগ্রহণ করেছিল। তো আমরা পরবর্তী প্রোগ্রামটা আগামী 18 তারিখ থেকে আবার শুরু করতেছি, টিওটি 3 দিন ব্যাপী। যারা করতে চান তারা জয়েন করবেন। আর তারপরে আছে এইচআর অ্যাকাউন্টিং নিয়ে একটা সেশন আছে। অনেকে আমাকে অনুরোধ করেছিলেন যে সেলস নিয়ে একটা প্রোগ্রাম করার জন্য, তো সেলস নিয়েও একটা প্রোগ্রাম থাকবে। পর্যায়ক্রমে আপনাদের জন্য সমস্ত প্রোগ্রামগুলো আমাদের সাথে থাকবে আপনাদের। এবং আমাদের যে মর্নিং যে আমাদের মেন গ্রিন নেচারের আর একটা কাজে পাঠচক্র, আমাদের পাঠচক্র আবার আগামীকাল থেকে শুরু হচ্ছে। তো এটা ওই অনলাইনের মাধ্যমে শুরু হবে, ঘোষণাটা দিয়ে দিলাম। এবং সকালে না হয়ে এটা রাত্রে হবে। যারা পিপিটি চাচ্ছেন, পিপিটি আমরা এই রেকর্ডেড ভার্সনই আপনাদেরকে দিয়ে দিব। তো এখানে পিপিটির কোনো আমি মনে হয় না কারোর দরকার আছে, আমরা রেকর্ডেড ভার্সনটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ গ্রিন নেচারের সাথে থাকার জন্য। স্যার এর পরে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিবেন, অ্যাসাইনমেন্টটা আপনারা আমাদের পেজে দিয়ে দিবেন। তার আগে আমাদের সাথে একজন মালিক পক্ষের লোক উপস্থিত আছেন, উনি সবসময় থাকেন এবং আমাদের যেখানেই প্রোগ্রাম হয়েছেন উনি বাংলাদেশে থাকলে ওই প্রোগ্রামে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন। তো আমি দারা ভাইকে অনুরোধ করব কিছু বলার জন্য, উনি যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে অ্যাটেন্ড করেছেন। দারা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, সেশন ইজ এক্সেলেন্ট। হ্যাঁ, ইট ওয়াজ এ গ্রেট সেশন। আমি আসলে ওই এর আগে যখন আমাকে বলার জন্য বলতেছিলেন, আই ওয়াজ ড্রাইভিং ইন দ্য হাইওয়ে। হ্যাঁ, যেখানে প্রায় 70 মাইলস স্পিড বা 75 মাইলস আমার ড্রাইভিং করছিল, যে কারণে প্র্যাকটিক্যাল ছিল না আমার লাইন অন করে কথা বলা। আমি শুনতেছিলাম আপনাদের সব কথা। হয় কি, একটা পয়েন্ট এখানে আসছে, কোন একজন অফিসার জিজ্ঞাসা করছে যে ম্যানেজমেন্ট বা মালিক পক্ষ অনেক সময় কোঅপারেট করে না অথবা দে ডোন্ট লিসেন ইট। হ্যাঁ, এখানে যে জিনিসটা প্রয়োজন, বাংলাদেশে এইচআর এর প্রাদুর্ভাব অথবা এইচআর এর ব্যবহারটা কিন্তু তুলনামূলকভাবে লেন্থ অফ লাইফ শর্ট। আর একজন এন্টারপ্রেনার কিন্তু সে কিন্তু এইচআর এক্সপার্ট না। এটা এইচআর এক্সপার্টের রেসপন্সিবিলিটি হয়ে যায় ম্যানেজমেন্টকে প্রেজেন্ট করা, দিস ইজ ওয়াই উই নিড টু ডু দ্যাট। জি, আপনার সেশনটা এক্সেলেন্ট টু মি এবং আই লার্ন এ লট ফ্রম হিয়ার। আমার নিজেরও অনেক হয়তোবা শর্টেজ অফ নলেজ ছিল, আই টেক ইট কারেক্টেড টুডে এবং আই উইল ট্রাই টু অ্যাপ্লাই ইট। হ্যাঁ, কারণ যে যেটার এক্সপার্ট সে সেটা পাবেন, সেটাই স্বাভাবিক। আর যতক্ষণ না সেই সেশনগুলো আমরা এডুকেটেড হয়ে যাব, সেটা আমাদের ভিতরে ঘাটতি থাকবে, সেটাই স্বাভাবিক। এই জাতীয় সেশন আরো করবেন। আই এম অলওয়েজ উইথ দিস টিম এবং আই ট্রাই টু লার্ন। আই এম এ লার্নার। আমি আপনাদের কাছ থেকে শিখে ধন্য হব এবং আশা করি যে আমি সেটা অ্যাপ্লাই করতে পারবো। সেম টাইম এনগেজমেন্টের যে ফ্যাক্টরটা আলাপ করছেন, ইটস এ ইউনিক ফ্যাক্টর এবং ইটস এসেনশিয়াল ফ্যাক্টর। হ্যাঁ, এই ফ্যাক্টরটার ল্যাকিং এই আসলে আমাদের নিউ জেনারেশনের কাছ থেকে রেজাল্ট হয়তো আমরা এক্সপেক্টেড লেভেলে পাই না। অথরিটির পয়েন্টে আমি খুব লিবারেল, কারণ আমার জীবনে চাকরি করছি অথরিটি নিয়ে। আমার অফিসে যেই কাজ করে হি গেট অথরিটি। যে জায়গাটা আমি ক্রাইসিসে পড়ি, যে অথরিটি দেওয়ার পরে আই ডোন্ট গেট দি কারেক্ট এক্সপেক্টেড রেজাল্ট, সেক্ষেত্রে
মেবি আই ডোন্ট ফাইন্ড দি রাইট পিপল, অথবা তারা মাঝখানের যে এটা বলছেন যে কোঅপারেশন পাচ্ছে না, তার স্পেস পাচ্ছে না, সেই জায়গাটা হয়তো বা টিউনিং এর ফ্যাক্টর রয়ে গেছে, যেটা বেসিক্যালি ইফ ইউ আস্ক মি টু ব্লেম, আই শুড ব্লেম যে এটা তো এইচআর তো মনিটর করে সবাই, এইচআর শুড টেক কেয়ার মোর তাদের সেশন। আমি বুলবুল ভাইকে বহুবার বলছি যে এইচআর এর রোল এখন বাংলাদেশে প্রচন্ড ভাবে প্রয়োজন, যে এইচআর এর লোকজন যাকে সবাইকে রিয়েলাইজ করায় দেয় যে হোয়াট ইজ ইউর রোল টু প্লে অ্যান্ড হোয়াট জব ইউ সাপোজ টু ডু। আপনি নাসার যে এক্সাম্পল দিচ্ছেন ইউনিক আনপ্যারালাল, এর পাশে আর কোনো এক্সাম্পলের আসলে প্রয়োজন হয় না, কিন্তু এই এক্সাম্পল গুলো তো প্রেজেন্ট করা প্রয়োজন ইন এ বাল্ক ওয়ে। জি, ইউ আর ভেরি কারেক্ট। আমি মনে করি যে আপনি খুব রাইটলি বলেছেন। আজকের এই প্রেজেন্টেশনে একটা বড় এইচআর এর লোকদের একটা বড় দায়িত্ব, যেটা আমি তুলে ধরেছি লাস্ট স্লাইডেও। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এনগেজমেন্ট থেকে শুরু করে ইনেবলমেন্ট থেকে শুরু করে এম্পাওয়ারমেন্ট, প্রত্যেকটা জায়গাতে এইচআর হ্যাজ গট টু প্লে ভেরি ভাইটাল রোল। এবং আমি বলেছি মালিকদের জন্য, মালিক রেজাল্ট চাবে, এটাই স্বাভাবিক। তবে ওই ইকুয়েশন গুলোতে যদি এইচআর এর একজন এক্সপার্ট ফিরে যায় যে এই লোকটা রেজাল্ট করতে পারছে না কেন, এই ডায়াগনোসিস করে ভাই মালিকের কাছে এই সমস্যাটা তুলে ধরতে হবে। স্যার এই লোকটা পারছে না বিকজ তার নলেজের সমস্যা আছে, অথবা তার স্কিলের সমস্যা আছে, অথবা তার মোটিভেশনের সমস্যা হচ্ছে, অথবা তার এই জায়গায় প্রবলেম হচ্ছে। এই ডায়াগনোসিসের কাজটা আমি এইচআর এর লোকদেরকে বলছি ডাক্তারের মতো কাজ করেন। ইউ আর রাইট, রাইট, দিস ইজ আ রাইট ওয়ার্ড। ইন এ টিম অর ইন এ অর্গানাইজেশন, এইচআর is the psychologist, যেমন মেয়ে বলে যে they are the mentor, they are the coach, they should be in a psychology position, solution provider for the people. একই সলিউশন সবার জন্য অ্যাপ্লিকেবল না, কারণ একই সমস্যা সবার না। ভেরি কারেক্ট, ভেরি কারেক্ট। তো এই জন্য আপনাদের এই রোলগুলো এবং আপনাদের প্রফেশন যারা চুজ করে নিয়েছে, এর আগে আমি একদিন একটা সেশনে বলছিলাম ইটস এ নোবেল প্রফেশন। So these people need to work, এবং these people really need to work hard by generation to develop the rest of the generation. আমি নিজেও খুব ইন্টারেস্টেড হলাম যে আপনারা যে এতগুলো এনথুজিয়াস্টিক লার্নার বিভিন্ন প্ল্যাটফর্মে এক জায়গায় বসে, আমি কোনো সময় এই সেশনগুলোতে আসলে সময় করতে পারি না, আমি প্রচন্ড ব্যস্ত থাকি, প্রচন্ড ব্যস্ত। আমি এই মুহূর্তে 2টা মিটিংকে স্টপ করে আমি কন্টিনিউ করছি। আমার শিডিউল মিটিং ছিল জুমে, আরো 2টা মিটিং, আমি সেগুলোকে স্টপ করে, কারণ যেহেতু আপনারা এনথুজিয়াস্টিক্যালি এখনো প্রশ্ন করে যাচ্ছেন, আই এম উইথ ইউ, আমি হয়তো আরো অল্প কিছুটা সময় দিতে পারবো। বুলবুল, যদি আরো কারো প্রশ্ন থাকে যদি কাইন্ডলি নিয়ে নেন। Anyway, I give my thanks to everybody, and I pass to Bulbul to run the list. And I am really happy that aske session theke I learned many things with my great interest. Thank you everyone, and thank you personally you for a great presentation. Thank you, thank you, thank you very much. থ্যাংক ইউ দারা ভাই আমাদের গ্রিন নেচারের সাথে আসলে প্রথম থেকেই আছে, আমার খুব ক্লোজ, এবং গার্মেন্টস সেক্টরে যারা আছেন, এবং আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন যে গুলশান ক্লাবে বিভিন্ন মিটিং এ গ্রিন নেচার কে পরিচিত করার জন্য দারা ভাই অনেক পরিশ্রম করেন, এবং গ্রিন নেচার কে সব কোম্পানিতে প্রতিষ্ঠিত করার জন্য আমরা জানি বর্তমান সভাপতি, বিজিএম এর সভাপতি সহ গুলশান ক্লাবেও একদিন এই গ্রিন নেচার সম্পর্কে অনেক আলোচনা করেছেন, এবং যেখানে প্রায় 2 থেকে 300 মালিক ছিলেন। তো আমরা ধারাবাহিকে আমাদের এইচআর ক্লাবের সাথে, আমি প্রেসিডেন্ট হিসেবে আমি বলবো যে আই উইল এক্সটেন্ড মাই মানে অফার এন্ড ইনভিটেশন টু ইউ, যে টু বি আমাদের বিভিন্ন ধরনের মেম্বার আছে, সিইও যারা, তারাও আমাদের এখানে মেম্বার হতে পারে। আমরা বিভিন্ন ক্যাটাগরিতে আমি ইনশাআল্লাহ এক্সটেন্ড করব, আমরা আপনাকে সম্পৃক্ত করব আমাদের ক্লাবের সাথে। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ দারা ভাই আমাদের সাথেই আছে, কোনো সমস্যা নেই, এবং যে কোনো কাজে আমরা প্রতিদিনই, উনি যুক্তরাষ্ট্রে থাকলেও আমার সাথে প্রতিদিন ওনার একটা কনভারসেশন হয়, বিজনেস কি হচ্ছে, ওয়ার্ল্ডে কি হচ্ছে, সোসাইটিতে কি হচ্ছে, প্রতিদিন আমার সাথে এই যে সন্ধ্যার পর থেকে 1 ঘন্টা ওনার সাথে কমিউনিকেশন হয় বিভিন্ন ইস্যু নিয়ে, বিজনেসের সামনে ইম্প্যাক্ট কি পড়বে। এবং ওনার ফ্যাক্টরিটা আমি যদি ধরি, আমি অনেকবার গিয়েছি, গ্রিন ফ্যাক্টরি যাকে বলে, উনি চায়না থেকে সমস্ত ম্যাটেরিয়ালস নিয়ে এসে ওনার গার্মেন্টসটা করেছেন, এবং অসাধারণ একটা ফ্যাক্টরি। ঠিক আছে, তো আমরা সবাইকে, উনি গেলে অনেক খুশি হয়, আমরা গিয়েছি, আপনারাও যাবেন। তো আমরা একটু শেষ করি স্যার,
অনেক রাত হয়ে গেছে। গ্রিন এইচআর এর সাথে আপনারা সবাই থাকেন। আজকে আবারও সরি বলতেছি, একটু সমস্যা এই পর্যন্ত হয় নাই, তারপরেও যেহেতু আমাদের একটু সমস্যা ছিল সরি বলতেছি। কিন্তু আপনারা গ্রিন এইচআর এর সাথে থাকবেন, একটু ফিডব্যাক দিবেন আমাদেরকে, আমরা খুশি হব যে কোনো ফিডব্যাক দিলে। স্যার আপনাকে প্রশ্ন করব যে আই হ্যাভ এ কোশ্চেন, রজত দাস প্লিজ, ইন্ডিয়া থেকে, ফ্রম ইন্ডিয়া, রজত দাস। ওকে, লাস্ট কোশ্চেন আমরা নিব। রজত। গুড ইভিনিং স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি ইন্ডিয়া থেকে বলছিলাম। আমি আপনাদের এটা খুবই ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি জয়েন করতে পারিনি মিটিংটা, প্রথমে আমার কাছে পাসওয়ার্ড ছিল না, পরে আপনার ইয়ে থেকে পেলাম, জয়েন করলাম। স্যার থ্যাংক ইউ সো মাচ, আপনার সেশনটা খুব ভালো লাগলো। আমি লাস্টের দুটো স্লাইড দেখলাম। তারপর স্যার আমার একটাই কোশ্চেন ছিল স্যার, আমরা প্রথম থেকে যদি এমপ্লয়ি এঙ্গেজমেন্টটা শুরু করি, তারপরেও যদি আমাদের কোম্পানিতে যদি ধরুন এমপ্লয়ি অ্যাট্রিশন রেটটা হাই থাকে, আমরা কি করে স্যার আরো বেশি এমপ্লয়ি এঙ্গেজমেন্ট করতে পারি? স্যার এটা যদি একটু স্যার বলেন তাহলে একটু সুবিধা হয় স্যার। এমপ্লয়ি, ওকে, গুড কোশ্চেন। আমি বলবো যে আপনি এমপ্লয়ি এনগেজমেন্ট করে যদি দেখেন তারপরে অ্যাট্রিশন রেট হাই, প্লিজ রেফার ব্যাক টু দ্য ইকুয়েশনস। আমি যে 4টা ইকুয়েশন বলেছি, ইউ গো ব্যাক টু দিস ইকুয়েশন, যে একজন কেন রেজাল্ট অর্গানাইজেশনের প্রডিউস হচ্ছে না। দেয়ার আর ডেফিনেটলি কজেস আর দেয়ার। আইদার আপনি ওই লোকের পটেনশিয়াল পারফরমেন্সের সমস্যা আছে, না হলে তাকে রিসোর্স সাফিসিয়েন্টলি দেওয়া হয় নাই, না হলে তাকে অপরচুনিটি আপনি দিচ্ছেন না। আরেকটু ব্যাক যদি করেন, যদি দেখেন যে আপনি যে পটেনশিয়াল পারফরমেন্সের প্রবলেম থাকলে, তাহলে প্রবলেমটা কি অ্যাবিলিটির জন্য নাকি প্রবলেমটা মোটিভেশনের জন্য? আপনি যদি অ্যাবিলিটিকে ভাঙতে চান, তাহলে দেখবেন আইদার ইউ ফাইন্ড নলেজ প্রবলেম অর ইউ ফাইন্ড স্কিল প্রবলেম। সো আপনি মোট কথা এইচআর কে আসলে ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিস করলে আরো বেশি বেশি করে আপনি বুঝতে পারবেন এবং অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। সোজা কথা হচ্ছে এমবিবিএস ডাক্তারের কাজ কি? ডায়াগনোসিস করা। আমরা এইচআর প্রফেশনালরা রাইট ডায়াগনোসিস যদি করতে পারি, তাহলে মালিক অটোমেটিক্যালি আমাদের দ্বারা বেনিফিটেড হবে। আমাদের কাজটা আমরা আসলে অনেক সময় বলি, স্যার এই লোকটার মোটিভেশন সমস্যা। আরে মোটিভেশন প্রবলেম হচ্ছে তার রেজাল্টের কি, বিজনেস রেজাল্টের সমস্যা কি? আপনাকে ইকুয়েশনটা আসতে হবে, আগে বলতে হবে স্যার বিজনেস রেজাল্ট এই ছিল, এটা হয় নাই, যেহেতু হয় নাই আমি চেক করলাম এই কারণে হয় নাই এবং এটার জন্য এই করা দরকার। এই দিস ইজ হোয়াট ইজ আওয়ার অ্যাকশন। অলরাইট, থ্যাংক ইউ রজত। তো আমরা খুশি যে আপনারা ইন্ডিয়া থেকে, আমরা এই পর্যন্ত আমাদের গ্রিন এইচআর এর যে কটা প্রোগ্রাম হয়েছে, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে শ্রীলঙ্কা, বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে অ্যাটেন্ড করেন। তো আমরা থ্যাংক ইউ প্রত্যেকটা সেশনে, এবং আমাদের সাথে কনভারসেশন হয় বিভিন্ন। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি আপনার সেশনগুলো সবসময় ফলো করি গ্রিন এইচআর এরও। স্যার আমি যদি কাইন্ডলি আপনার যে ইয়ে করে পারমিট করেন, কেন জয়েন ইউর ফ্যামিলি, সো দ্যাট এখানে আমিও আমার নলেজটাকে একটু আপডেট করতে যাই। অবভিয়াসলি, অবশ্যই 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 আপনাকে আমরা এই ইনক্লুড করে নেব। সাব্বির স্যার, হ্যাঁ আপনার এটা প্রশ্নটা, আপনার অ্যাসাইনমেন্টটা যদি আমাদেরকে দিয়ে দিতেন স্যার। প্রশ্নটা খুব সহজ। আপনারা যেই প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের পার্সপেক্টিভে আপনারা অ্যাসেস করে 2 পাতার একটা রিপোর্ট সাবমিট করবেন যে আপনার অর্গানাইজেশনে এমপ্লয়ি এক্সেলেন্সের বর্তমান অবস্থা কি, এবং আপনি আপনার রেকমেন্ডেশন ওখানে ফাইন্ডিংস দিবেন যে এমপ্লয়ি এক্সেলেন্সের কোন জায়গায় প্রবলেম আছে আপনার নিজস্ব প্রতিষ্ঠানে এবং সেটার জন্য কি করা উচিত। আপনার এই হয়তো প্রস্তাব এমন কিছু হয়তো বা না, বাট স্টিল আপনি যে রিভিউ করবেন, 3টা ইকুয়েশনটা নেবেন যে এমপ্লয়ি এক্সেলেন্স ইকুয়াল টু এনগেজমেন্ট, এনাবলমেন্ট, এম্পাওয়ারমেন্ট। আপনার প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা কি এবং কোথায় সমস্যা আছে, তার জন্য রেমিডি কি। এটাই হলো 2 পাতার একটা অ্যাসাইনমেন্ট আপনারা সাবমিট করলে হবে। আপনারা থ্যাংক ইউ সাব্বির স্যার। যদি প্রশ্ন সবাই বুঝে থাকেন, আপনারা এই অ্যাসাইনমেন্টটা আমাদের পেজে যে 3 দিনের ভেতর দিয়ে দিবেন। আমাদের যে পেজটা আছে ওই পেজে আমরা মেইল করবো না, এখানে অনেক জটিলতা হয়। আমাদের পেজে যে আপনারা এই অ্যাসাইনমেন্টটা দিয়ে দিবেন, তারপরে আমরা অ্যাসাইনমেন্টটা অ্যাসেস করে তারপরে আপনাদেরকে সার্টিফিকেট দিয়ে দেবো। ঠিক আছে? তো আপনারা কেউ কপি পেস্ট করবেন না, এখানে অনেক কপি পেস্ট পাওয়া যায়, এই জন্য দেখা যায় আবার আমরা এখানে এই বিষয়গুলো অনেক এইভাবে দেখি আর কি। আমরা চাই আপনারা একটা কথা হলো শিখুন। তো আমরা সবাই যদি একটু ভিডিওতে এসে আজকে যিনি ট্রেনার ছিলেন ওনাকে একটু হাতে তালি দিই, বেশি কিছু না করতে পারলো অন্তত হাতে তালি দিই, সবাইকে দেখতে চাই, প্লাস একটু হাতে তালি দিয়ে স্যারকে বরণ করতে চাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ সাব্বির স্যার।
আমরা কৃতজ্ঞ আপনার প্রতি। আপনি সবসময় আমাদেরকে আরো টাইম দিবেন, আর একটু টাইম দিবেন। আমরা এইচআর নিয়ে কাজ করতেছি, আমরা গ্রিন এইচআর নিয়েও প্রতিষ্ঠিত, গ্রিন এইচআরটা বাংলাদেশে প্রতিষ্ঠিত কিন্তু একটা কনসেপ্টও আপনারা আপনার অভিজ্ঞতার আলোকে আমাদেরকে সময় দিবেন পরবর্তীতেও। আর যদি পারেন আমাদের পাঠচক্রেতেও অ্যাটেন্ড করবেন। সবাইকে ধন্যবাদ। 2টা ঘোষণা, আমাদের পরবর্তী 3টা প্রোগ্রাম যাচ্ছে, ফ্রি সেশন প্লাস আমাদের টিওটিটা শুরু হবে। যারা টিওটিতে অংশগ্রহণ করতে চান তারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন। আর প্রত্যেকটা আপনাদের সাথে আমরা আছি, আমাদের জন্য দোয়া করবেন। অ্যাসাইনমেন্টটা আমরা গ্রুপেও দিয়ে দিব, অ্যাসাইনমেন্টটা সময় মতো দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। প্লাস গ্রিন এইচআর এর আসসালামু আলাইকুম স্যার।